শুরু করছি প্রাচীন মূর্তি এর তৃতীয় পর্ব। পুলিশকে জানানো দরকার, কিশোর বলল চিন্তিত ভঙ্গিতে। আলোচনা করে দুজনেই একমত হলো মুসা ঘুমিয়ে পড়েছে, সে এসবের কিছুই জানল না। হোটেল ম্যানেজারকে জিজ্ঞেস করলো কিশোর, রাতে এখন রাস্তায় বেরোনো উচিত হবে কিনা। প্রশ্নটা অবাক করলো লোকটাকে, যেন বুঝতেই পারছে না রাতের বেলা আর দিনের বেলা রাস্তায় বেরোনোর কি তফাৎ থাকতে পারে। চোর ডাকাতের ভয় আছে কিনা এ কথা কিশোর বুঝিয়ে বললে ম্যানেজার জবাব দিল, অকজাকার পুলিশ খুবই সতর্ক, এখানে কোনো রকম অঘটন ঘটে না। তাই নাকি? না বলে পারল না রবিন। এই তো খানিক আগেই আমার বন্ধুকে পিটিয়ে বেহুশ করে দিল কয়েকটা ডাকাত। ঘটে না মানে? আরেকদিকে মুখ ফিরিয়ে ম্যানেজার বলল, তাহলে ওরা বাইরের লোক, এখানকার লোক খারাপ না। এই লোকের সঙ্গে তর্ক করা বৃথা। বুঝতে পারে থানাটা কোথায় জেনে নিয়ে রবিনকে সহ বেরিয়ে এলো কিশোর। তখন ডিউটিতে রয়েছেন ক্যাপ্টেন ডগলাস। মন্টি আলবানে যা যা ঘটেছে খুলে বলল তাকে দুজন। ভ্রুকুটি করলেন অফিসার। তাই এখানে অপরাধ খুব কমই ঘটে, আশ্চর্য। কাগজটা এনেছো? বের করে দিল রবিন। পড়তে পড়তে ভাঁজ পড়ল ডগলাসের কপালে। মুখ তুলে বললেন, হ্যাঁ, বুঝতে পারছি। একদল তরুণ আছে এই এলাকায়, বেশি দেশপ্রেমিক। তাদের উদ্দেশ্যটা ভালোই, তবে মাঝে সাঝে বেশি বাড়াবাড়ি করে ফেলে দেশপ্রেম দেখাতে গিয়ে। আইন বিরোধী কাজ করে বসে। ওরা কি করে জানতে চাইল কিশোর। ক্যাপ্টেন জানালেন, বাইরে থেকে কেউ এলেই তাদের পেছনে লাগে। তাদের ধারণা যেই আসুক মেক্সিকো থেকে প্রাচীন নিদর্শন সব বের করে নিয়ে যাবে। ঠেকানোর জন্য উঠে পড়ে লাগে ওরা। বাইরের কেউ কিছু আবিষ্কার করলে কেড়ে নিয়ে গিয়ে মিউজিয়ামে জমা দিয়ে দেয়। হাসলেন তিনি। অক্সাকার স্টেট মিউজিয়াম সাংঘাতিক, দেখলে বুঝবে। অনেক অমূল্য সংগ্রহ রয়েছে ওখানে। বাইরে থেকে কেউ এলেই যে তারা চোর হবে, প্রতিবাদের সুরে বলল রবিন। তা ঠিক নয়। আমরা সেটা বুঝি, ক্যাপ্টেন বললেন, কিন্তু ওই মাথা গরম ছেলেগুলোকে বোঝানো শক্ত। ফ্যানাটিক। প্রসঙ্গ পরিবর্তন করলো কিশোর। তথ্য বের করে নিতে চাইল ডগলাসের কাছ থেকে। দুজন লোককে খুঁজতে এসেছি আমরা, ঠিক বেড়াতে আসিনি। সেজন্যই গিয়েছিলাম মন্তে আলবানে। একজনের নাম পিন্টো আলভারো, আরেকজন ডক্টর স্টেফানো। তিনি আর্কিওলজিস্ট। আর্কিওলজিস্ট নাম শুনেছি, মাথা নাড়লেন ক্যাপ্টেন। আর পেন্টো আলভারো অনেক আছে এদেশে, কজনের কথা বলবো। কাছেই থাকে একজন, পেন্টো আলভারো রবার্টো হারমোসা আলবার্টো সানচেজ। চোখ কপালে তুলল রবিন। একজনের নাম না তিনজনের? হাসলেন ক্যাপ্টেন। একজনেরই, ম্যাটাডর। মানে বুলফাইটার? ভ্রু কুঁচকাল কিশোর। মাথা ঝাঁকালেন ডগলাস। না, তাকে আমাদের দরকার নেই। আমরা যাকে খুঁজছি ও আর যাই হোক বুলফাইটার নয়। তবে কি আরেকজন আর্কিওলজিস্ট? তা হতে পারে। আর্কিওলজিস্টের অভাব নেই এদেশে। মেক্সিকান তো আছেই, বাইরে থেকেও প্রচুর আসে। শুনেছি খুব বড় একজন আর্কিওলজিস্ট কাজ করছেন এখন মন্টি আলবানে। তিনি ডক্টর স্টেফানো হতে পারেন, জানি না। কয়েক সেকেন্ড নীরবে ভাবলেন পুলিশ অফিসার। তোমাদেরকে খুব একটা সাহায্য করতে পারছি না। দেখো, তোমরা যদি কিছু বের করতে পারো, তবে নোটটা রেখে দিলাম। অতি দেশপ্রেমিকদের বিরুদ্ধে একটা প্রমাণ রইল। আবার যদি কিছু করে ধরতে পারবো। খুব সাবধান, ওরা ডেঞ্জারাস। বুঝেই তো গেছো সেটা। হোটেলে ফেরার সময় ব্যাপারটা নিয়ে ভাবল কিশোর। আসলে কি দেশপ্রেমিক তরুণেরা হামলা করেছে ওদের ওপর, নাকি অ্যাজটেক যোদ্ধাকে যারা খুঁজছে তারা? কাল সকালেই বেরোতে হবে, রবিন বলল। বোঝা গেল একই ভাবনা চলছে তার মাথায়ও। আর দেরি করা যায় না। মন্টি আলবানে গিয়ে তদন্ত করতে হবে। যত তাড়াতাড়ি পারা যায় এই রহস্যের সমাধান করে ফেলা উচিত। চিন্তিত ভঙ্গিতে নিজের ঠোঁটে চিমটি কাটল কিশোর। পরদিন সকালে রাক্ষসে খিদে পেয়ে গেল যেন মুসার। ফল, সিরিয়াল, ডিম, গরুর মাংস ভাজা আর বড় বড় দুটো পাউরুটি নিয়ে নাস্তা সেরে তৃপ্তির ঢেকুর তুলল। অনেকটা সুস্থ বোধ করছে,
তাকে নোটটার কথা জানালো রবিন আর কিশোর। রাতে যে থানায় গিয়েছিল সে কথাও বলল। চিন্তিত হয়ে জিজ্ঞেস করলো, মন্টি আলমানি যাচ্ছে নাকি? নিশ্চয়ই, কিশোর বলল। চলো, আমিও যাব। বেটারা এলে বাড়ি মারার শোধ না নিয়েছি তো আমার নাম মুসা আমার নয়। না, তোমার আজ ওখানে যাওয়ার দরকার নেই। শরীর এখনো ঠিক হয়নি। ওখানে ঘোড়ার অনেক ধকল, সহ্য করতে পারবে না। ঘরে বসে থাকতে ভালো না লাগলে বরং আরেক কাজ করো, শহরে স্টেট মিউজিয়ামে চলে যাও। কিউরেটরের সঙ্গে আলাপ করতে পারো, ইচ্ছে হলে জানার চেষ্টা করবে অ্যাজটেক যোদ্ধা সম্পর্কে, সূত্র পেয়েও যেতে পারো। তা মন্দ বলনি, মিউজিয়াম দেখতে ভালোই লাগে আমার। কাপড় পরে দুই সহকারীকে নিয়ে নিচে নামলো কিশোর। রকি বিচের খবর জানা দরকার। মিস্টার সাইমনকে ফোন করলো। এখানকার সমস্ত খবর জানিয়ে জিজ্ঞেস করলো তিনি কতখানি এগিয়েছেন। ডিটেকটিভ বললেন, প্রায় কিছুই না। জ্যাক আর আমি কয়েকবার করে গিয়েছি রেডফোর্ড স্টেটে, লাভ হয়নি। জ্যাক ফাইবার তার সহকারী, আরেকজন তুখোড় গোয়েন্দা। সাইমনের কথা থেকে নতুন একটা খবরই জানতে পারল কিশোর। তা হলো যে গাছটায় অ্যাজটেক যোদ্ধার মাথা আঁকা আছে তাতে আরও একটা ছবি আঁকা হয়েছে। ছোট একটা তীর, জানালেন তিনি। খুব ভালো করে না তাকালে চোখেই পড়ে না। দেখে মনে হলো কোনো কিছু নির্দেশ করতে চেয়েছে। আমি আর জ্যাক অনেক জায়গায় খুঁজেছি, পাইনি কিছুই। আর কাউকে স্টেটে রহস্যজনকভাবে ঢুকতে দেখা গেছে কিনা কিশোরের এই প্রশ্নের জবাবে তিনি বললেন, না, পুলিশ কড়া নজর রেখেছে। তারপর কিশোরদেরকে সাবধান থাকতে বলে গুড লাক জানিয়ে লাইন কেটে দিলেন তিনি। বেরিয়ে পড়ল তিন গোয়েন্দা। শহরের দিকে চলে গেল মুসা, কিশোর আর রবিন মন্টি আলবানের দিকে। হোটেলের নিউজ স্ট্যান্ড থেকে মন্টি আলবানের ওপর লেখা একটা পুস্তিকা কিনে নিয়েছে কিশোর। দিনের আলোয় পুরো শহরটাকে অনেক বেশি জমকালো মনে হলো রাতের চেয়ে। সত্যি দেখার মতো। এত প্রাচীনকালে যখন যান্ত্রিক সুবিধা বলতে গেলে ছিলই না, তখন কিভাবে এরকম একটা শহর গড়া হয়েছিল দেখলে অবাক না হয়ে পারা যায় না। ঘুরে ঘুরে দেখতে লাগলো দুজনে। বিরাট বিরাট মন্দির, স্তম্ভ, প্রাকার, পিরামিড তৈরি করা হয়েছে পাথর দিয়ে। প্রাকারের গায়ে নানা রকম চিত্র আঁকা হয়েছে পাথর কুঁদে। পাথরের তৈরি মূর্তিও রয়েছে অনেক। রাতের বেলা যে পিরামিডের ওপরে আলো দেখা গিয়েছিল তার নিচে এসে দাঁড়ালো দুজনে। চ্যাপ্টা চূড়ায় উঠে এলো। ওপর থেকে নিচে তাকিয়ে পুরো শহরটা দেখা যায়। একবার তাকিয়ে সূত্র খুঁজতে শুরু করলো কিশোর। একটা ভাঙা পাথরের টুকরো দৃষ্টি আকর্ষণ করলো তার। আস্ত বড় কোনো পাথর থেকে ভেঙে আনা হয়েছে টুকরোটা। 2 বাই 3 ফুট, 4 ইঞ্চি মতো পুরু। একটা কোণ ভাঙা। একটা ছবি খোদাই করা হয়েছে ওটাতে। অ্যাজটেক যোদ্ধা! উত্তেজনায় স্বাভাবিক স্বর বেরোলো না রবিনের। ফিসফিসিয়ে বলল, আশ্চর্য, এটা এখানে কেন? হয়তো এটাই নিতে উঠেছিল লোকটা, তাড়াহুড়োয় বা অন্য কোনো কারণে ফেলে গেছে। হয়তো মূল্যবান কোনো আবিষ্কার। কি জানি। পাথরটা তোলার চেষ্টা করলো কিশোর। বেজায় ভারী, দুজনের পক্ষে বয়ে নেয় মুশকিল। হয়তো এটাই নিতে উঠেছিল লোকটা, তাড়াহুড়োয় বা অন্য কোনো কারণে ফেলে গেছে। হয়তো মূল্যবান কোনো আবিষ্কার। কি জানি। পাথরটা তোলার চেষ্টা করলো কিশোর। বেজায় ভারী, দুজনের পক্ষে বয়ে নেয়াই মুশকিল। হাত থেকে ফেলে দিলে ভেঙে নষ্ট হতে পারে। খুব সাবধানে জিরিয়ে জিরিয়ে সিঁড়ি বেয়ে নামতে লাগলো ওরা। নিরাপদেই নামিয়ে আনলো অবশেষে। আর কেউ নেই তখন, একেবারে নির্জন। বোধহয় দর্শকদের আসার সময় হয়নি এখনো। পাথরটাকে গাড়ির বুটে রেখে দিয়ে এলো ওরা। মুসাকে যেখানে বাড়ি মারা হয়েছিল সে জায়গাটায় এসে দেখতে লাগলো কিছু পাওয়া যায় কিনা। গাইড বুক বলছে, কিশোর বলল, এটা 7 নম্বর কবর। অনেক মূল্যবান নিদর্শন আবিষ্কার হয়েছে এখানে। স্টেট মিউজিয়ামে রাখা আছে ওগুলো। আরো অনেক খোঁজাখুঁজি করলো ওরা। যে ঘরটায় মুসাকে ফেলে রাখা হয়েছিল সেটাতেও খুঁজলো, কিছু পাওয়া গেল না। আর থাকার প্রয়োজন মনে করলো না কিশোর। তাছাড়া পাথরটাকে ভালো মতো পরীক্ষা করে দেখার জন্য অস্থির হয়ে উঠেছে সে। হতো না যদি ওটাতে অ্যাজটেক যোদ্ধার ছবি আঁকা না থাকতো। হোটেলে নিয়ে যাওয়া উচিত হবে না, ওদেরকে চোর ভেবে বসতে পারে। সোজা অক্সাকার মিউজিয়ামে চলে এলো ওরা। কিউরেটরের সঙ্গে দেখা করলো। পাথরটা অফিসে এনে ম্যাগনিফাইং গ্লাস আর আরো নানা যন্ত্রপাতি দিয়ে পরীক্ষা করতে লাগলেন কিউরেটর। অবশেষে মুখ তুললেন, ভালো, খুব ভালো, তবে সাংঘাতিক কিছু না।
এরকম জিনিস পাওয়া যায়? কোনোই বিশেষত্ব নেই। নিরাশই হয়েছে কিশোর। আছে। ম্যাগনিফাইং গ্লাসটা তার দিকে বাড়িয়ে দিয়ে কিউরেটর বললেন, কোণের কাছে খরগোশের ছবি আর কয়েকটা বৃত্ত আঁকা আছে, দেখো। এটা একটা ক্যালেন্ডার। খরগোশ দিয়ে বছর গুনতো ওরা। একে বলে খরগোশ বছর। আমাদের ক্যালেন্ডার অনুযায়ী এটা 1510 সাল। কিন্তু এটা বের করলো কি? রবিনের প্রশ্ন। পিরামিডের মাথায় নিশ্চয়ই আপনা আপনি ওঠেনি। না, তা তো নয়, মাথা নাড়লেন কিউরেটর। হয়তো কোনো কবরের ভেতরে পেয়েছে কেউ। কিন্তু ওখানে গেল কি করে? কিশোর বলল, পিরামিডের ওপরে। এ কথার জবাব দিতে পারলেন না কিউরেটর। তার কাছেও রহস্যময় লাগলো ব্যাপারটা। মিউজিয়াম থেকে ফেরার পথে বিড়বিড় করে যেন নিজেকেই বোঝালো কিশোর, জবাব একটাই হতে পারে, আমাদেরকে ফাঁকি দিতে চেয়েছে। পেয়েছে কোনো কবরের ভেতর, ভেঙে এনেছে, ফেলে রেখেছে আমাদেরকে বোঝানোর জন্য যে এটাই অ্যাজটেক যোদ্ধা, যাতে আমরা এটা নিয়েই সন্তুষ্ট হয়ে বাড়ি ফিরে যাই। কারা? আর কারা? যারা আমাদের পিছে লেগেছে, যারা মুসাকে বাড়ি মেরেছে, যারা হুমকি দিয়ে নোট লিখেছে। এভাবে ফাঁকি দেওয়ার জন্যই মন্টি আলবানে টেনে এনেছে আমাদের। তোমার কি মনে হচ্ছে যারা নোট লিখেছে তারা দেশপ্রেমিক তরুণের দল নয়? না, ওটাও আরেকটা চালাকি। তরুণদের ওপর নজর ফেলতে চেয়েছে, আমাদের এবং পুলিশের, নিজেরা আড়ালে থাকতে চেয়েছে। খুশিতে প্রায় নাচতে নাচতে হোটেলে ফিরল মুসা। হাতে একটা মূর্তি, ছোট। জানালো এক সুভিনিরের দোকান থেকে অ্যাজটেক যোদ্ধার মূর্তিটা কিনে এনেছে সে। কিশোরকে দেখিয়ে বলল, এটাই কি বলো? না, মাথা নাড়ল কিশোর। এ হতেই পারে না, সাধারণ মূর্তি, এখানকার কুমোরদের তৈরি। কিন্তু সেলসম্যান যে বললো কবর খুঁড়ে পাওয়া যায়। ফাঁকি দিয়েছে, মিথ্যে কথা বলেছে বিক্রি করার জন্যে। আসল জিনিস হলে ওটা দোকানে যেত না, মিউজিয়ামে থাকতো। চোরাই মালও তো হতে পারে। হুম, তাহলে অত খোলাখুলি বেচতে পারতো না। পুলিশের ভয় তো আছেই, সবচেয়ে বেশি ভয় তরুণ দেশপ্রেমিকদের। তা বটে। হ্যাঁ, তুমি ঠিকই বলেছ, নইলে এরকমের এত মূর্তি আসতো না দোকানে। মানে? লোকটা বললো আরো অনেকগুলো মূর্তি নাকি ছিল এটার মতোই, অ্যাজটেক যোদ্ধা। কাল একটা লোক সব কিনে নিয়ে গেছে। এটা পড়েছিল বাক্সের তলায়, কাল পাওয়া যায়নি। আজ বাক্সের খড়টড় ফেলতে গিয়ে বেরিয়ে পড়েছে। কাল পেলে এটাও কিনে নিয়ে যেত? রবিনের প্রশ্ন। তাই তো মনে হয়, জবাব দিল মুসা। কে কিনেছে জিজ্ঞেস করেছো? কিশোর জিজ্ঞেস করলো। এত আগ্রহ কেন অ্যাজটেক যোদ্ধার মূর্তির উপরে? না তো। ভুল করেছো, চলো। কোথায়? দোকানে। লোকটা কেমন দেখতে জিজ্ঞেস করব? আমার বিশ্বাস এই লোকই আমাদের পেছনে লেগেছে। আমাদের মতোই অ্যাজটেক যোদ্ধাকে খুঁজছে সেও। মন্টি আলবানে গিয়ে কি পেয়েছে খুলে বলল মুসাকে রবিন আর কিশোর। মুসা জানালো সেও মিউজিয়ামে গিয়েছিল, খোঁজ খবর করেছে অ্যাজটেক যোদ্ধার ব্যাপারে। তদন্তের কাজে লাগতে পারে তেমন কিছু জানতে পারেনি। দোকানে গেলে জানতে পারবো, কিশোর বলল। যোদ্ধার ব্যাপারে না হোক, লোকটার ব্যাপারে পারবই, চলো। নানা রকম সুভিনিরে ঠাসা দোকানটা ছোটখাটো আরেকটা মিউজিয়ামের মতোই লাগলো। কাঁচের শোকেসে সাজানো রয়েছে নানা রকম প্রাচীন অস্ত্র, আধুনিক নির্মাতাদের তৈরি। পিতল আর ছুরি রয়েছে নানা রকম। দেয়ালে ঝোলানো রয়েছে শিরস্ত্রাণ, ধাতব পোশাক আর বিভিন্ন আকারের বিভিন্ন আকৃতির তলোয়ার, ভোজালি। ডাক শুনে পেছনের ছোট্ট একটা ঘর থেকে বেরোলেন মাঝবয়সী একজন হাসি খুশি লোক। কি চায় জিজ্ঞেস করলেন। কাউন্টারের দিকে নির্দেশ করে মুসা জানতে চাইল, ওই লোকটা কোথায়? কে? ও হুগো, খেতে গেছে। আমি এই দোকানের মালিক, বলো কি চাই? না, কিছু চাই না। খানিক আগে একটা পুতুল কিনে নিয়ে গিয়েছিলাম, অ্যাজটেক যোদ্ধা। ওটা কি আসল? হাসলেন দোকানের মালিক। একই সাথে বিরক্তও হলেন। তাই বলেছে বুঝি, এই হুগোটাকে নিয়ে আর পারি না। কতবার মানা করেছি মিথ্যা কথা বলে মাল বিক্রির দরকার নেই, শোনে না তো। আসল নয় জেনে নিরাশ হয়েছ, ফেরত দিতে চাও? না, সেজন্য আসিনি। এগিয়ে এলো কিশোর। আসলে অ্যাজটেক যোদ্ধার ব্যাপারে কয়েকটা প্রশ্ন করতে এসেছি।
তা বাবা, আমি তো সেটা ভালো বলতে পারবো না। আমি সামান্য দোকানদার, আর্কিওলজিস্ট নই। বলতে পারবে আর্কিওলজিস্টরা। সবচেয়ে ভালো হয় মিউজিয়ামে চলে যাও, কিউরেটরের সঙ্গে দেখা করো। করব। আচ্ছা, খুব মাল বিক্রি হয় আপনার দোকানে, তাই না? মোটামুটি। কি ধরনের জিনিস বেশি চলে? এই ছুরি, পিস্তল, এইসব অস্ত্র। মূর্তি? খুব বেশি না, তবে কাল একটা আজব ব্যাপার ঘটেছে। প্রায় 1.5 ডজন অ্যাজটেক যোদ্ধার মূর্তি কিনে নিয়ে গিয়েছে একজন। মনে হলো আরো থাকলে আরো কিনে নিত। পাগল! অথচ ওই মূর্তি খুব একটা বিক্রি হয় না এখানে। সুযোগ পেয়ে গেল কিশোর। জিজ্ঞেস করলো, লোকটা কেমন? ওরকম একজনকে চিনি আমরা, মূর্তি কেনার পাগল। শেষ কথাটা মিথ্যে বলল সে, কথা আদায়ের জন্যে। তবে জবাব শুনে বুঝলো একেবারে মিথ্যে বলেনি। লোকটা ওদের পরিচিতই, অন্তত দেখেছে ওকে। লারি কংক্লিনকে যে লোক কিডন্যাপ করেছিল ভুয়া পুলিশ অফিসার সেজে, যে ওদের ট্যাক্সিতে চড়েছিল, তার সঙ্গে মূর্তি কিনেছে যে লোক, তার চেহারার বর্ণনা হুবহু মিলে গেল। অ্যান্টিক আর সুভেনির নিয়ে আরো কয়েকটা কথা বলার পর আচমকা প্রশ্ন করে বসলো কিশোর, আচ্ছা, পিন্টো আলভারো নামে কাউকে চেনেন আপনি? আপনার বাড়ি তো এখানে, নামটা শুনেছেন? ওরকম নামে তো কত লোকই আছে এখানে। তা আছে, তবে একজন বিশেষ লোককে খুঁজছি আমরা। পকেট থেকে ছবি বের করে দেখালো কিশোর। চশমা লাগিয়ে ভালো করে ছবিটা দেখলেন মালিক। ধীরে ধীরে মাথা দোলালেন। বোধ হয় চিনি, কয়েকবার দেখেছি একে। আমার দোকানেও ঢুকেছে। টুলেট্রির কাছে থাকে। ওখান থেকে মিটলা খুব কাছে তো, গিয়ে খুঁড়ে সুবিধে হয় বোধ হয়। মেক্সিকান ধ্বংসস্তূপের একজন বিশেষজ্ঞ এই লোক। টুলেট্রি কি এবং কোথায় জিজ্ঞেস করলো কিশোর। শুনে ধক করে উঠল বুক। বুঝলো পেয়ে গেছে, এই লোককেই খুঁজছে। মনে পড়লো স্লাইডের বিশাল গাছটার কথা। মিটলা হলো একটা ধ্বংসস্তূপ। মালিকের কাছে জানতে পারলো কিশোর ওই দোকানে ম্যাপও আছে। ওখানকার একটা ভালো ম্যাপ কিনে নিয়ে ভদ্রলোককে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ফিরে এলো হোটেলে। ডক্টর স্টেফানোর কথা জিজ্ঞেস করেছে দোকানদারকে। কিছু বলতে পারেননি তিনি, তবে তাতে কিছু এসে যায় না। বুঝতে পারছে কিশোর, কান টানলে যেমন মাথা আসে, তেমনি করে আলভারোকে বের করতে পারলেই বেরিয়ে আসবেন ডক্টর স্টেফানো। কোনো সন্দেহ নেই এখন আর তার। হোটেলে ফিরে ম্যাপ নিয়ে বসলো কিশোর, আর গাইড বুক পড়তে লাগলো রবিন। মুসা বসে বসে অপেক্ষা করতে লাগলো। মিটলা ধ্বংসস্তূপে যাওয়ার পথে পড়ে টুলেট্রি। ম্যাপ থেকে মুখ তুলে কিশোর বলল, দরকার হলে একেবারে মিটলাতেই চলে যাব। মনে আছে একটা ছবিতে ছিল বিশাল এক গাছের নিচে দাঁড়িয়ে রয়েছে এক লোক? সিনিয়র স্টেফানোকে ওখানেই পাবো ভাবছো? মুসার প্রশ্ন। টুলেট্রিতে? পেতেও পারি, কিংবা মিটলাতে। টুলেট্রি থেকে মিটলা বেশি দূরে নয়। গাইডবুক থেকে মুখ তুলে রবিন বলল, জানো, গাছটা 3000 বছরের পুরনো। আমেরিকান কন্টিনেন্টের সম্ভবত সবচেয়ে পুরনো গাছ ওটা। কি গাছ? মুসা জিজ্ঞেস করলো। সাইপ্রেস, সবুজ সাইপ্রেস। এত বছর বেঁচে আছে? খাইছে! ইস, আমি যদি এতদিন বাঁচতাম, কত কিছু দেখতে পারতাম, খেতে পারতাম। তার কথা হেসে ফেললো কিশোর। তোমার খালি খাওয়ার কথা। এক কাজ করলেই পারতে, গাছ হয়ে গেলেই হতো। মাটির ওপর শেকড় গেড়ে দাঁড়িয়ে থাকতে আর খালি রস টানতে মাটি থেকে। না, গাছ হয়ে লাভ নেই। বেঁচে থাকে বটে, নড়তে চড়তে পারে না। পাখিরা বাসা বাঁধে, পায়খানা করে, লোকে মরাত করে ডাল ভেঙে ফেলে, পাতা ছেড়ে। না বাবু, মানুষ হয়ে বাঁচতে পারলেই খুশি হতাম আমি। ভূত হলে? হাসতে হাসতে জিজ্ঞেস করলো রবিন। ভেবে দেখলো মুসা, তা হতাম। মানুষ হওয়ার চেয়ে অনেক ভালো। কেউ দেখতে পেত না আমাকে, যা ইচ্ছে করতে পারতাম, যেখানে খুশি যেতে পারতাম। আর খাওয়া, সেটা যখন যা খুশি। যে রেস্টুরেন্টে যা পাওয়া যায় সব খেতে ইচ্ছে করতো। না রে ভাই, ভূত হওয়া উচিত ছিল। বেরোনোর সময় ম্যানেজার জানতে চাইল আবার কোথায় যাচ্ছে ওরা। এত তাড়াতাড়ি বেরোচ্ছে দেখে কৌতূহল হয়েছে লোকটার। জানালো কিশোর। টুলেট্রির দিকে গাড়ি চালালো মুসা। ম্যাপ দেখে রাস্তা বাতলে দিতে থাকলো কিশোর। শহর ছাড়িয়ে আরো কয়েক মাইল আসার পর মস্ত গাছটার দেখা মিলল। মুসা বলল, ওই যে সাইপ্রেস গাছের দাদার দাদা। পেছন থেকে রবিন মন্তব্য করলো, শুধু দাদার দাদা না,
তারও অনেক বেশি। গাছটাকে ঘিরে গড়ে তোলা হয়েছে একটা পার্ক, দর্শনীয় জিনিস। টুরিস্টরা আসে, গাড়ি থেকে নেমে হাঁ করে গাছটার দিকে তাকিয়ে রইল তিন গোয়েন্দা। বিশ্বাসই করতে ইচ্ছে করছে না 3000 বছর বেঁচে রয়েছে ওই গাছ। পৃথিবীর কত পরিবর্তনের নীরব সাক্ষী। ওই গাছের বিশালত্ব আর বয়সের কাছে নিজেদেরকে বড় ক্ষুদ্র মনে হতে লাগলো ওদের। আশ্চর্য, বিড়বিড় করলো রবিন। গাছের কাণ্ডে একটা সাইনবোর্ড লেখা রয়েছে, তাতে গাছটা সম্পর্কে তথ্য। কাণ্ডের বেড় 160 ফুট, বয়স 3000 বছর, জাত সবুজ সাইপ্রেস। চারদিকে অনেকখানি ছড়িয়ে রয়েছে ডালপালা। গোড়ার চারপাশ ঘিরে চক্কর দিতে শুরু করলো তিন গোয়েন্দা। নীরবে গাছের কাছে এগিয়ে এলো 12 বছরের এক কিশোর। তিন গোয়েন্দাকে গাছের গোড়ায় চক্কর দিতে দেখে অবাক হয়নি। এই দৃশ্য বহুবার দেখেছে সে। বুঝতে পেরেছে ওরা বিদেশি ট্যুরিস্ট। তার জানা আছে ট্যুরিস্টদেরকে তথ্য জানাতে পারলে খুশি হয়ে পয়সা দেয়। সেই লোভেই এসেছে সে। ঠিক যা ভেবেছিল ছেলেটা তাই ঘটল। তাকে দেখেই কাছে ডাকলো কিশোর। জিজ্ঞেস করলো, কি নাম তোমার? পিকো। এই গাছটার কথা কি জানো তুমি? সব, কয়েক পেশা পেলে বলতে পারি। পাবে বলে পকেটে হাত ঢুকিয়ে দিল কিশোর। কয়েকটা মুদ্রা বের করে ফেলে দিল ছেলেটার বাড়ানো হাতে। দাঁত বের করে হাসলো পিকো। পয়সাগুলো ময়লা প্যান্টের পকেটে রেখে দিয়ে বলল, কি জানতে চান? এই গাছের পুরো ইতিহাস। সত্যিই জানে ছেলেটা। গড় গড় করে বলে যেতে লাগলো। গাইড বুকের সঙ্গে তার কথার সামান্যতম অমিল হলো না। আরো নতুন তথ্য দিল সে। হন্ডুরাসে যাওয়ার পথে এই গাছের নিচে জিরোতে বসেছিলেন বিখ্যাত স্প্যানিশ যোদ্ধা কর্টেজ। কথায় কথায় অ্যাজটেক যোদ্ধার কথায় চলে এলো কিশোর। অনেক যোদ্ধাই আছে, কার কথা জিজ্ঞেস করছেন? তা তো জানি না। বিশেষ কার নাম জানো তুমি? অনেক অনেক আগে একজন নামকরা যোদ্ধা ছিলেন, অ্যাজটেকদের মহান নেতা ম্যাক্সিল ডা স্টেফানো। চট করে দৃষ্টি বিনিময় করলো তিন গোয়েন্দা। একটা জরুরি তথ্য জানতে পেরেছে। কিশোর জিজ্ঞেস করলো, একজন ডক্টর স্টেফানোকে খুঁজছি আমরা। আধুনিক স্টেফানো, আর্কিওলজিস্ট। এদিকে বেশ খোঁড়াখুড়ি করেন। চেনো টেনো নাকি? না। মুখ কালো হয়ে গেল ছেলেটার। প্রশ্নের জবাব জানা না থাকা যেন বিরাট অপরাধ তার কাছে। পিন্টো আলভারোকে চেনো? চেহারার বর্ণনা দিল কিশোর। হাসি ফিরে এলো ছেলেটার মুখে। সবাই চেনে তাকে, এই তো কাছে থাকেন সিনর আলভারো। পুবে হাত তুলল সে। ওই দিকে যাবেন, বাড়ির প্রথম গলিটাতে ঢুকবেন, সোজা এগিয়ে গিয়ে থামবেন সাদা রং করা উঁচু দেওয়ালওয়ালা বাড়িটার সামনে। ওরকম বাড়ি একটাই আছে, চিনতে অসুবিধে হবে না। ছেলেটার হাতে আরেকটা পেসো গুঁজে দিল কিশোর। জিজ্ঞেস করলো, আলভারোর কথা আর কিছু বলতে পারবে? খুব ভালো ঘুরতে পারেন তিনি। বড় বড় আর্কিওলজিস্টরা এসেই তার খোঁজ করেন। তাদের সঙ্গে অনেক জায়গায় চলে যান সিনর আলভারো। আর কোনোই সন্দেহ থাকলো না তিন গোয়েন্দার। এই পিন্টো আলভারোকেই খুঁজছে তারা। তার কাছে হয়তো জানা যাবে অ্যাজটেক যোদ্ধার বংশধরের খবর। রহস্যের সমাধান হয়ে যাবে তাহলে। উত্তেজিত হয়ে এসে গাড়িতে উঠল তিনজনে। গাড়ি ছাড়লো মুসা। পিকো ঠিকই বলেছে, বাড়িটা খুঁজে পেতে বিন্দু মাত্র অসুবিধে হলো না। দরজার কড়া নাড়ল কিশোর। খুলে দিল মোটা সোটা এক মহিলা। পরনে কালো পোশাক, কালো একটা ফিতে দিয়ে চুল বাঁধা। নিশ্চয়ই আলভারোর হাউসকিপার। কি চাই? সিনর আলভারো আছেন? মিটলা ধ্বংসস্তূপে গেছেন। ও, সেখানে গেলে তার দেখা পাবো? পেতে পারো, যদি অন্য কোথাও চলে গিয়ে না থাকেন। মিটলা থেকেও খুঁজে বের করা কঠিন, অনেক বড় জায়গা। কোথায় যে কখন থাকবেন বলা যায় না। হাসলো মহিলা। তবে কাছাকাছি যদি চলে যেতে পারো, তোমাদের আর খুঁজে বের করা লাগবে না। তোমাদেরকে খুঁজে বের করবে। মানে? বুঝতে পারল না রবিন। সিনরের কুত্তাগুলো বড় সাংঘাতিক। ধারে কাছে কাউকে ঘেঁষতে দেয় না। কাজ করতে গেলে লোকে বিরক্ত করে। ইদানিং তাদের হাত থেকে বাঁচার জন্যই বোধহয় এই পাহারার ব্যবস্থা করেছেন তিনি। গাড়িতে উঠে এলো আবার ওরা। মিটলায় চলল। টুলের ট্রে ছাড়িয়ে কিছু দূর আসার পর চোখে পড়ল ধ্বংসস্তূপ। দেখো কত পিরামিড, বলে উঠল মুসা। আরো খানিক দূর এগিয়ে গাড়ি থামালো সে। তিনজনেই নামলো। বিস্ময়ে হতবাক হয়ে গেল ওরা। এর কাছে মন্টি আলবানো কিছুই না। মহিলা একটু ভুল বলেছে।
খুঁজে বের করা কঠিন, আসলে বলা উচিত ছিল অসম্ভব। কিশোরের তাই মনে হলো। যেদিকেই তাকায় সবই একরকম লাগে দেখতে, আলাদা করা মুশকিল। তবে আলভারোকে সহজেই খুঁজে বের করে ফেললো ওরা, কিংবা ওদেরকেই খুঁজে বের করলো কুকুরগুলো। কুকুরের ঘেউ ঘেউ শুনে এগুলো তিন গোয়েন্দা ধ্বংসস্তূপে ঢুকে ঘোরাঘুরি করছিল। এই সময় কানে এলো ডাক। একটা সমাধি মন্দিরের কাছে পৌঁছতেই জোরালো হলো চিৎকার, মনে হলো ভেতর থেকে আসছে। দরজার কাছে গিয়ে উঁকি দিয়েই ছিটকে সরে এলো মুসা। ঘেউ ঘেউ করে বেরিয়ে এলো বিশাল এক আলসাইশিয়ান। ওটার পেছনে বেরোলো আরো দুটো, ঘিরে ফেললো তিন গোয়েন্দাকে। কামড়ালো না, গলা ফাটিয়ে চিৎকার করতে লাগলো। সেই রকমই ট্রেনিং দেওয়া হয়েছে ওগুলোকে। জোরে জোরে ডাকলো কিশোর, সিনিয়র আলভারো আছেন? সিনিয়র আলভারো, আপনাকে খুঁজছি আমরা, আমেরিকা থেকে এসেছি। দরজায় বেরিয়ে এলেন একজন মানুষ, স্প্যানিশ ভাষায় কথা বলে উঠল। ডেকে সরিয়ে নিল কুকুরগুলোকে। তিন গোয়েন্দার দিকে ফিরে জিজ্ঞেস করলো, কি চাও? মেক্সিকান লোকটার দিকে তাকিয়ে রয়েছে কিশোর। আপনি সিনিয়র পিন্টো আলভারো? হ্যাঁ, কেন? আমেরিকা থেকে এসেছি আমরা আপনার খোঁজে, কয়েকটা প্রশ্ন আছে। একটা পাথরের ওপর বসে পড়ল আলভারো। তিন গোয়েন্দাকেও পাথর দেখিয়ে বসতে বলল। জানতে চাইল, কি প্রশ্ন? চেস্টার রেডফোর্ড নামে একজন কোটিপতি আমেরিকানকে চেনেন? লস অ্যাঞ্জেলসের কাছে রকি বিচে বাড়ি। চিনি, আমার এক বন্ধুর বন্ধু। আপনার বন্ধুর নাম ডক্টর স্টেফানো? বিস্ময় ফুটল মেক্সিকান মানুষটির চোখে। হ্যাঁ, তুমি কি করে জানলে? প্রশ্নটা এড়িয়ে গিয়ে জিজ্ঞেস করলো কিশোর, আলভারো আর স্টেফানো কি শুধুই বন্ধু না বিজনেস পার্টনার? হেসে জবাব দিল আলভারো, দুটোই বলতে পারো। আজকাল আর খুব একটা দেখা হয় না তার সঙ্গে, তবে কয়েক বছর আগে একসঙ্গে ঘুরেছি আমরা। তারপর কি জানি কি হলো, আমাকে বাদ দিয়ে একাই খুঁড়তে লাগলো। এখন কোথায় আছে জানেন? রবিন জানতে চাইল। মাথা নাড়ল আলভারো। জানি না, তবে বেশি জরুরি হলে খুঁজে বের করতে তোমাদেরকে সাহায্য করতে পারি। মিস্টার রেডফোর্ডের কথা কি যেন বললে? পকেট থেকে ছবির খামটা বের করলো কিশোর, দেখালো। সঙ্গে সঙ্গে স্টেফানোকে চিনতে পারলো আলভারো, সাথে অন্য লোকটাকেও। কিশোর বলল, উইলে পিন্টো আলভারো নামটা লিখে গেছেন মিস্টার রেডফোর্ড। আমার মনে হয় আপনিই সেই লোক। উইলে আমার কথা লিখেছেন? বিশ্বাস করতে পারছে না আলভারো। ব্যাপারটা আমাদেরকে অবাক করেছেন। আমরা গোয়েন্দা, আমাদের কথাও লিখেছেন তিনি। অনুরোধ করেছেন যেন অ্যাজটেক যোদ্ধার সত্যিকার উত্তরাধিকারীকে খুঁজে বের করে তার সম্পত্তি তাকে ফিরিয়ে দেই। কোনো একটা জিনিসের কথা বোঝাতে চেয়েছেন তিনি। এতই অবাক হয়েছে আলভারো, কথা বলতে পারল না পুরো 30 সেকেন্ড। তারপর বলল, তাহলে তোমরা ডিটেকটিভ? নিজেদের পরিচয় দিল কিশোর। কার কি নাম বলল। হ্যাঁ, আলভারো বলল, কয়েকটা ব্যাপার পরিষ্কার হয়ে আসছে এখন। খোঁড়াখড়ির সময় আগে কুকুর সঙ্গে নিতাম না, কয়েকদিন ধরে নিচ্ছি, কারণ গত 2 সপ্তাহে কয়েকবার রহস্যজনকভাবে হামলা হয়েছে আমার ওপর। কয়েকজন লোক যাদেরকে আগে কোনোদিন দেখিনি আমাকে ধরে হুমকি দিয়েছে। অ্যাজটেক যোদ্ধার জিনিস কোথায় আছে না বললে মেরে ফেলার হুমকিও দিয়েছে। চট করে আবার একে অন্যের দিকে তাকালো তিন গোয়েন্দা। ওরা কি বলছে বুঝতে পারিনি তখন, বলছে আলভারো। বারবার বলেছি আমি কিচ্ছু জানি না, ভুল লোককে ধরেছে। মনে হয় ওরা আমার কথা বিশ্বাস করেছে আর আসছে না। তা এই জিনিসটা কি, তোমরা কি কিছু বলতে পারবে? পুরনো অস্ত্রশস্ত্র হতে পারে, মুসা বলল। কিংবা প্রাচীন কোনো অ্যাজটেক মূর্তি, বলল রবিন। আসলে, কিশোর বলল, কিছুই জানি না, আমরা জানার চেষ্টা করছি। পিন্টো আলভারোকে বিশ্বাস করা যায় মনে হলো তার। একবার দ্বিধা করে রেডফোর্ডের উইলের কথাটা বলতে শুরু করলো। কিছুক্ষণ শোনার পর হঠাৎ হাত তুলল আলভারো, বলল, ডক্টর স্টেফানো একটা জিনিস পেয়েছিল, মিউজিয়ামকে দেয়ার কথা ছিল, কিন্তু তার আগে মিস্টার রেডফোর্ডকে ধার দিতে বাধ্য হলো। এমন করেই চেপে ধরেছিল তাকে। একটা নির্দিষ্ট সময়ের মধ্যে জিনিসটা আবার স্টেফানোকে ফেরত দেবে কথা দিয়েছিল আমেরিকান লোকটা। দুজনে আলোচনা করে ঠিক করেছে জিনিসটা পাওয়ার কথা চেপে রাখবে যতদিন না মিউজিয়ামকে দেয়া হয়।
তবে জিনিসটা কি? কথা শেষ করলো আলভারো। আমি বলতে পারবো না। সেই নির্দিষ্ট সময়টা নিশ্চয় অনেক দীর্ঘ ছিল, কিশোর বলল। ওই সময়ের মধ্যে মারাও যেতে পারে দুজনের যে কোনো একজন, এবং তাই হয়েছে। মিস্টার রেডফোর্ড মারা গেছেন। আর মজার ব্যাপার হলো, মধ্যস্থতা করার জন্য রাখা হয়েছিল আমাকে। জিনিস দেওয়ার জন্য কেউ খোঁজ করতে এলে যাতে চিনিয়ে দিতে পারি ডক্টর স্টেফানোকে অ্যাজটেক যোদ্ধার সত্যিকার উত্তরাধিকারী বলে। তবে জিনিসটা যে কি, কিচ্ছু জানানো হয়নি আমাকে। তুমি কিছু আন্দাজ করতে পেরেছো? যেহেতু, জবাব দিল কিশোর, অ্যাজটেক যোদ্ধা বলা হয়েছে, প্রাচীন মূর্তি টুর্তি হওয়াই স্বাভাবিক, কিন্তু মূর্তি কালেকশন করতে না মিস্টার রেডফোর্ড, সেরকম কোনো আভাস পাইনি। পেয়েছি অস্ত্রের ব্যাপারে। পুরনো অস্ত্র জোগাড় করাটা নাকি তার নেশা ছিল। স্টেফানো ওরকম কোনো অস্ত্রের আভাস আপনাকে দিয়েছেন কখনো? না। চুপ করে কি যেন ভাবলো আলভারো, তারপর বলল, মিস্টার রেডফোর্ডের উইলের কথা জেনে গেছে লোকগুলো, যারা আমার ওপর চড়াও হয়েছিল। তার মানে জিনিসটার কথা ওরাও জানে। কি করে জানলো? সেটা আমিও বুঝতে পারছি না। জোরে নিঃশ্বাস ফেলল কিশোর। উইলের কথাটা গোপন রাখা হয়েছে, শুধু আমরা কয়েকজন জানি। ভ্রুকুটি করল আলভারো। এসব ব্যাপারে জড়াতে আমার ভালো লাগে না, কিন্তু কি আর করবো, কথা যখন দিয়েছি। দেখি খোঁজ খবর করে ডক্টর স্টেফানো এখন কোথায় খুঁজছে বের করতে পারি কিনা। থ্যাঙ্কস। আচ্ছা, অনেক আগে নাকি একজন মহান অ্যাজটেক নেতা ছিলেন, নাম ম্যাক্সিলডা স্টেফানো? হ্যাঁ, কেন জিজ্ঞেস করছো? বুঝতে পেরেছি, ঠিকই অনুমান করেছো তুমি। আজকের আর্কিওলজিস্ট এমিল ডা স্টেফানো, সে স্টেফানোরই বংশধর। উত্তেজনা চাপতে কষ্ট হলো তিন গোয়েন্দার। কিশোর বলল, সে আলভারোর সঙ্গে যোগাযোগ রাখবে। হোটেলটার নাম বলল, রুম নম্বর দিল, টেলিফোন নম্বর দিল। কিছু জানতে পারলে যেন দেরি না করে তাদেরকে জানানো হয়। জানাবে কথা দিল আলভারো। আন্তরিক হ্যান্ডশেক করলো তার সঙ্গে তিন গোয়েন্দা। হোটেলে ফিরেই আগে মিস্টার সাইমনকে ফোন করলো কিশোর। তদন্তের অগ্রগতির কথা জানালো ডিটেকটিভকে। ওদের কাজের অনেক প্রশংসা করলেন তিনি। কিভাবে ডক্টর স্টেফানোকে খুঁজে বের করা যেতে পারে কয়েকটা পরামর্শ দিলেন। একটা খুব মনে ধরল কিশোরের, পত্রিকায় বিজ্ঞাপন দেয়া। বলতে হবে খুব জরুরি একটা ব্যাপারে কথা বলার জন্য আর্কিওলজিস্ট এমিল ডক্টর স্টেফানোকে খোঁজা হচ্ছে। বিজ্ঞাপন পড়ে থাকলে তিনি যেন অবিলম্বে সাড়া দেন, এই অনুরোধ করা হবে। গোসল আর খাওয়া শেষ করেই আবার বেরিয়ে পড়ল তিন গোয়েন্দা। অক্সাকা থেকে যে কয়টা দৈনিক বেরোয় সব কটার অফিসে গিয়ে বিজ্ঞাপনের জন্য ফিস জমা দিয়ে এলো। সবাই বলে দিল সকালের খবরেই বেরোবে বিজ্ঞাপনটা। পরদিন সকালে হোটেলের ঘরে বসে নাস্তা সেরে নিচে নামলো তিন গোয়েন্দা। নিউজ স্ট্যান্ডে এসে প্রথম কাগজটা হাতে নিয়ে চমকে উঠল কিশোর। হেডলাইন করা হয়েছে, পাহাড় থেকে পড়ে বিখ্যাত আর্কিওলজিস্ট এমিল ডক্টর স্টেফানোর মৃত্যু। ধাক্কাটা সামলে নিয়ে খবরটা পড়তে শুরু করলো তিন গোয়েন্দা। পুরোটা পড়ার পর বোঝা গেল মারা গেছেন তিনি, এটা অনুমান করা হচ্ছে, একেবারে নিশ্চিত নয় কেউ। পার্বত্য এলাকায় বেড়াতে গিয়েছিল তিনজন আমেরিকান টুরিস্ট, নীল হ্যামার, রবার্ট জনসন আর ডেভিড মিলার। এমিল স্টেফানোকে ওখানে দেখেছে তারা। পর্বতের চূড়ায় দাঁড়িয়েছিলেন আর্কিওলজিস্ট, হঠাৎ পা পিছলে পড়ে যান। দৌড়ে যায় তিন টুরিস্ট, কিন্তু যেখানে স্টেফানোর দেহ পড়ে থাকার কথা সেখানে পৌঁছে কিছুই দেখতে পায়নি। অনেক খোঁজাখুঁজি করে ফিরে এসেছে তিনজনে। এসেই হ্যামার ফোন করেছে পুলিশকে, জনসন করেছে পত্রিকা অফিসকে। একটা উদ্ধারকারী দল ছুটে গেছে সঙ্গে সঙ্গে। আর্কিওলজিস্টের লাশ পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে গিরিখাতে আছড়ে পড়েছেন স্টেফানো। সেখান থেকে নদীতে গড়িয়ে পড়েছে তার লাশ, ভেসে চলে গেছে। দুবার করে খবরটা পড়ল ওরা। অবশেষে মুসা বলল, সর্বনাশ হয়েছে, আমাদের রহস্যের কিনারা বুঝি আর হলো না। আমি বিশ্বাস করতে পারছি না, কিশোর বলল। পত্রিকা কি আর মিথ্যে খবর ছাপবে? রবিনের প্রশ্ন। ওদের রিপোর্টার নিজে গিয়ে তো আর খবর আনেননি, অন্যের কথা শুনে লিখেছে। তোমার কি মনে হয়? মুসা জিজ্ঞেস করলো। স্টেফানো মারা যাননি? হয়তো গেছেন, তবে পা পিছলে পড়েছেন এ কথা বিশ্বাস হচ্ছে না।
হয়তো ঠেলে ফেলে দেওয়া হয়েছে অ্যাজটেক যোদ্ধার সম্পত্তি পুরোপুরি গোপন করে ফেলার জন্যে। আর আরেকটা প্রশ্ন, ডক্টর স্টেফানো ঘোরাঘুরি করেন ধ্বংসস্তূপগুলোতে, পর্বতের ওপরে তিনি যাবেন কি করতে? প্রশ্নটা রবিন আর মুসা দুজনকেই ভাবিয়ে তুলল। তাহলে কি জাননি? রবিনের প্রশ্ন। জবাব দিল না কিশোর, গভীর ভাবনায় ডুবে গেছে। নিচের ঠোঁটে চিমটি কাটল কয়েকবার, বিড়বিড় করে বলল, বাটারা ভুয়াও হতে পারে, চলো ফোন করি। কোথায়? মুসা অবাক। মেক্সিকান ট্যুরিস্ট ডিপার্টমেন্টে। জানবো ওই নামের 3 জন আমেরিকান ট্যুরিস্ট সত্যি এসেছেন কিনা। ঠিক বলেছ, রবিন বলল। চলো। ফোন করলো কিশোর। ফোন ধরেছে যে লোকটা, সে কথা দিল যত তাড়াতাড়ি সম্ভব জানাবে। ফোনের কাছে অপেক্ষা করতে বলল কিশোরকে। অস্থির হয়ে অপেক্ষা করতে লাগলো তিনজনে। এতটাই উত্তেজিত হয়ে আছে আলোচনা পর্যন্ত করতে পারছে না। শেষে আর থাকতে না পেরে বলেই ফেলল মুসা, দূর, এত দেরি কেন? ঠিক এই সময় বাজল ফোন। ওপাশের কথা শুনল কিশোর। ধীরে ধীরে বিমল হাসি ছড়িয়ে পড়ল মুখে। রিসিভার রেখে দিয়ে বন্ধুদেরকে বলল, যা ভেবেছিলাম, ওই নামে কোনো আমেরিকানই মেক্সিকোতে ঢোকেনি গত কয়েকদিনে। মনে হচ্ছে মারা যাননি ডক্টর স্টেফানো, কিডন্যাপ করা হয়েছে। মৃত্যুর খবর ছড়ানো হয়েছে আমাদেরকে ফেরানোর জন্য, আর কোনো কারণ নেই। লোকগুলো ভেবেছে এ খবর পেলে আমেরিকায় ফিরে যাব আমরা। এটা সেই দলের কাজ যারা আমাদের এবং অ্যাজটেক যোদ্ধার সম্পত্তির পিছে লেগেছে। এখন তাহলে কি করবে? মুসা জিজ্ঞেস করলো। ডক্টর স্টেফানোকে খুঁজতে বেরোবো। কোথায়? অবশ্যই সেই পার্বত্য এলাকায়। আমি শিওর ওখানেই কোথাও লুকিয়ে রাখা হয়েছে তাকে। কোন এলাকায় মারা গেছেন স্টেফানো ছাপা হয়েছে পত্রিকায়। ম্যাপ নিয়ে বসলো কিশোর, জায়গাটা চিহ্নিত করলো। তারপর বেরিয়ে পড়লো 2 সহকারীকে নিয়ে। জায়গাটা অক্সাকার উত্তর পূর্বে। সরু একটা আঁকাবাঁকা পথে এসে পড়লো ওদের গাড়ি। ধীরে ধীরে উঠে চলল পর্বতের ওপরে। অনেক উঁচু একটা চূড়া চোখে পড়ছে, মেঘের মধ্যে ঢুকে গেছে। ঢালের গায়ে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে স্থানীয় অধিবাসীদের কুড়ে। গাছপালার ফাঁক দিয়ে নিচে দেখা যায় নদী। সিনর স্টেফানো ওটাতে পড়েই ভেসে গেছেন বলে ধারণা করা হচ্ছে। পর্বতের গোড়ায় বড় বড় গাছের জঙ্গল, কিন্তু যতই ওপরে উঠেছে ঢাল, কমে গেছে বড় গাছ। তার জায়গায় ঠাঁই করে নিয়েছে ঝোপঝাড় আর লতা। তবে পাথর আছে সর্বত্রই, বড় ছোট মাঝারি, সব রকমের, সব আকারের। মাথা দোলালো মুসা। কেন এসেছিলেন এখানে বোঝা যায়, ধ্বংসস্তূপ এখানেও আছে। বেশ কিছু কুঁড়ে পেরিয়ে এলো গাড়ি, তারপর শেষ হয়ে গেল পথ। গাড়ি থামিয়ে কিশোরের দিকে তাকিয়ে ভ্রু নাচালো মুসা। এবার ম্যাপ দেখতে লাগলো কিশোর। আন্দাজ করলো যে জায়গা থেকে পড়ে গেছেন স্টেফানো বলা হয়েছে সেটা আরো উপরে। গাড়ি রেখে যেতে হবে। সবার কি যাওয়া ঠিক হবে? মুসা বলল। লোকগুলো বেপরোয়া, লুকিয়ে থেকে এখন আমাদের উপর নজর রেখেছে কিনা তাইও কে জানে। এক কাজ করো, তোমরা 2 জন যাও, আমি গাড়ির কাছে এখানে পাহারা দিই। বলা যায় না, তোমাদের পেছনে যাওয়ার আগে গাড়িটাও এসে নষ্ট করে দিয়ে যেতে পারি। ঠিকই বলেছে মুসা, একমত হলো কিশোর। বলল, থাকো, যদি কোনো বিপদে পড়ি জোরে জোরে শীষ দেব 2 বার। যদি মনে করো একা আমাদেরকে উদ্ধার করতে পারবে না, সঙ্গে সঙ্গে গাড়ি নিয়ে থানায় চলে যাবে। আচ্ছা। ঢাল ওখান থেকে বেশ খারাপ, এবড়ো খেবড়ো, পাথরে বোঝাই, সেজন্য আরো ওপরে রাস্তা নিয়ে যাওয়া সম্ভব হয়নি। উঠে চলল কিশোর আর রবিন। সন্দেহ হতে শুরু করেছে সত্যি এরকম একটা জায়গায় এসেছিলেন কিনা সিনর স্টেফানো। কোনো ফাঁদে গিয়ে পা দিচ্ছে না তো? আরো কিছুটা উঠে থেমে আলোচনা করতে লাগলো দুজনে। ঠিক করলো এতটাই যখন এসেছে একেবারে চূড়ায় না উঠে ফেরত যাবে না। আরে বাবা, কি ঠান্ডা! চূড়ার কাছাকাছি পৌঁছে রবিন বলল। চূড়ায় পৌঁছলো দুজনে। সাধারণত পাহাড়ের চূড়া যেমন হয় তেমন নয় এটা। কয়েকশো গজ এলাকা জুড়ে একেবারে সমতল। এক প্রান্ত থেকে আরেক প্রান্তে চলে এলো। নিচে চোখে পড়ল গিরিখাত। হালকা মেঘ ভেসে যাচ্ছে ওদের নিচ দিয়ে। মেঘের ফাঁকে ফাঁকে চোখে পড়ে পাহাড়ি নদীর চকচকে জলস্রোত। পড়লে একেবারে ভর্তা। নিচের পাথর স্তূপের দিকে তাকিয়ে গায়ে কাঁটা দিল কিশোরের। নিশ্চয়ই ওখানেই খুঁজেছে ওরা স্টেফানোকে, এখানে আসেনি, দরকার মনে করেনি। সমতল চূড়াটায় চষে বেড়ালো দুজনে, কোনো সূত্র চোখে পড়ল না।
হাঁটতে হাঁটতে চলে এলো আরেক প্রান্তে, যেখান থেকে নেমে গেছে আরেকটা ঢাল। যেটা দিয়ে উঠেছে ওরা তার চেয়ে কম খাড়া। কিশোরের হাত খামচে ধরল রবিন, আরেক হাত তুলে দেখালো। জুতোর ছাপ অনেকগুলো। ধস্তাধস্তি হয়েছে, কিশোর দেখে বলল। ছাপগুলোর কাছে এসে দাঁড়ালো ওরা। চারপাশে ভালো মতো নজর করে তাকাতেই চোখে পড়ল ভারী জিনিস হেঁচড়ে নিয়ে যাওয়ার দাগ। পাশে জুতোর ছাপও রয়েছে, অন্তত 2 জোড়া। 3 জোড়াও হতে পারে, বোঝা গেল না ঠিক, তবে অনুসরণ করা সহজ। এক জায়গায় এসে হারিয়ে গেল দাগ। এর কারণ মাটি ওখানে নরম নয়, বেশি রকম পাথুরে। ছড়িয়ে পড়ে খুঁজতে শুরু করলো দুজনে, আবার পেল দাগ। একটা কাঁচা পায়ে চলা পথে উঠে গেছে। কিছু দূর এগিয়ে আবার হারিয়ে গেল দাগটা, তবে জুতোর ছাপ ঠিকই রয়েছে। সতর্ক হওয়ার প্রয়োজন বোধ করলো কিশোর। এখান থেকে নিশ্চয়ই বয়ে নেওয়া হয়েছে স্টেফানোকে, তার মানে কাছেই কোথাও লুকিয়ে রাখা হয়েছে তাকে। আরো 100 গজ এগিয়ে থমকে দাঁড়ালো দুজনেই। সামনেই পাহাড়ের ঢালে দাঁড়িয়ে রয়েছে একটা কুঁড়ে, পাতার ছাউনি। ওখানেই, ফিসফিসিয়ে বলল রবিন। মাথা নাড়ল শুধু কিশোর, মুখে কিছু বলল না। খুব সাবধানে চারপাশে নজর রেখে পা টিপে টিপে এগোলো দুজনে। চলে এলো কুঁড়েটার কাছে। দরজার সামনে দাঁড়িয়ে আরেকবার চারিদিকে দেখল কাউকে দেখা যায় কিনা। নেই। আস্তে দরজার ঠেলা দিল কিশোর। সরে গেল বাঁশের ঝাপ। ভেতরে মাটিতে উপুড় হয়ে পড়ে আছে একজন মানুষ, হাত পা বাঁধা। মুখ দেখা না গেলেও মানুষটা কে বুঝতে অসুবিধে হলো না ওদের। দ্রুত এসে ভেতরে ঢুকলো দুজনে। বাঁধন খুলতে লাগলো রবিন। টেনে মুখে গোঁজা কাপড়টা বের করে আনলো কিশোর। জিজ্ঞেস করলো, আপনি সিনর এমেলদা স্টেফানো, তাই না? দুর্বল ভঙ্গিতে উঠে বসলেন ছিপছিপে মানুষটা। মাথায় ধূসর চুল। মাথা ঝাঁকিয়ে সায় জানালেন। এতই দুর্বল, কথা বলতেও বোধহয় কষ্ট হচ্ছে। দেয়ালে ঝোলানো একটা লাউয়ের খোল দেখে উঠে গিয়ে নামালো রবিন। এগুলোতে পানি রাখে পাহাড়ি অঞ্চলের মেক্সিকানরা, এটা তো পানি রয়েছে। বাড়িয়ে দিয়ে বলল, নিন, পানি খান, ভালো লাগবে। খুব আগ্রহের সঙ্গে খোলটা নিয়ে পানি খেলেন স্টেফানো। ফোঁস করে একটা নিঃশ্বাস ফেলে আস্তে করে বললেন, অনেক ধন্যবাদ, তোমরা এসেছো। ফালতু কথা বলে সময় নষ্ট করতে চাইল না কিশোর। কাজের কথায় চলে এলো। জিজ্ঞেস করলো, আপনার আরেক নাম কি অ্যাজটেক যোদ্ধা সিনর স্টেফানো? মানে অ্যাজটেক যোদ্ধা নামে ডাকা হয় আপনাকে? অবাক হলেন আর্কিওলজিস্ট। হ্যাঁ, তোমরা জানলে কিভাবে? কে তোমরা? আমার নাম কিশোর পাশা ও রবিন মিলফোর্ড, আপনাকে সাহায্য করতে এসেছি। তাহলে কথা না বলে জলদি আমাকে নিয়ে চলো, ডাকাতগুলো ফিরে আসার আগেই। প্রশ্ন করার জন্য অস্থির হয়ে আছে 2 গোয়েন্দা, তবে সেটা পরেও করা যাবে। আগে স্টেফানোকে এখান থেকে নিরাপদ জায়গায় নিয়ে যাওয়া দরকার। দুদিক থেকে তাকে টেনে ধরে তুলল ওরা। রবিন আর কিশোরের কাঁধে ভর রেখে বাইরে বেরোলেন আর্কিওলজিস্ট। ভীষণ দুর্বল হয়ে পড়েছেন। ঢাল বেয়ে যেখান দিয়ে নেমেছে ওরা, স্টেফানোকে নিয়ে সেখান দিয়ে ওঠা যাবে না, তার পক্ষে সম্ভব নয়। ঘুরে আরেক পাশে যাওয়া ছাড়া উপায় নেই। তাতে সময় লাগবে বেশি। লোকগুলোর সামনে পড়ারও ভয় আছে, কারণ ওরা এলে ওদিক দিয়েই আসবে। চূড়ায় উঠে আবার নামার কষ্ট করতে যাবে না। তবু ঝুঁকিটা নিতে বাধ্য হলো গোয়েন্দারা। এমনই একটা জায়গা, স্টেফানোকে বয়ে নেওয়াও কষ্টকর। অগত্যা হাঁটিয়েই নিয়ে যেতে হলো। তবে শরীরের ভর বেশিরভাগটাই কিশোর আর রবিনের কাঁধে দিয়ে রেখেছেন তিনি। কিন্তু এত চেষ্টা করেও পার পেল না, ধরা পড়তেই হলো। বড় জোর 100 ফুটও যেতে পারল না। বিশাল এক পাথরের চাঙড়ের ওপাশ থেকে বেরিয়ে এলো একজন মানুষ। ওদের দিকে তাকিয়ে থমকে গেল এক মুহূর্তের জন্যে, তারপরেই পেছন ফিরে তাকিয়ে চিৎকার করে উঠল। বেরিয়ে এলো আরো 2 জন। কিছুই করার সময় পেল না কিশোর আর রবিন। 3টে ল্যাসো উড়ে এলো ওদের দিকে। এমনভাবে ল্যাসোর ফাঁস ছুঁড়ে ছুটন্ত বুনো জানোয়ারকে বন্দি করে ফেলে মেক্সিকানরা। আর ওরা তো দাঁড়ানো মানুষ। মাথা গলে কাঁধের ওপর দিয়ে নেমে এলো দড়ির ফাঁস। হ্যাঁচকা টান পড়ল দড়িতে, বুকের কাছাকাছি চেপে বসলো ফাঁস। এমনভাবে হাত নাড়ানোরও ক্ষমতা রইল না কারো। আটকা পড়ল 2 গোয়েন্দা। আবার বন্দী হলেন সিনর স্টেফানো। শীষ দিতে গিয়েও দিল না কিশোর। মুসা একা এসে কিছু করতে পারবে না 3 জনের বিরুদ্ধে। তাকেও আটকে ফেলবে। তার চেয়ে মুক্ত থাকুক, ওদেরকে পরে উদ্ধার করার একটা ব্যবস্থা করতে পারবে।
দড়ির ফাঁস থেকে মুক্ত হওয়ার জন্য জোরাজুরি করলো অবশ্য কিশোর আর রবিন, সামান্যতম ঢিলও করতে পারল না। খক খক করে হাসতে লাগলো একজন লোক, স্প্যানিশ আর ভাঙা ভাঙা ইংরেজি মিশিয়ে বলল, খামোখা নড়ো না খোকা, ষাঁড় ছুটতে পারে না এই ফাঁস থেকে। আর তোমরা তো ছেলে মানুষ, ভ্যাকুয়ারের হাতে পড়েছ তোমরা। ছোটার আশা বাদ দাও। আমাদেরকে কেন ধরেছেন? রাগ দেখিয়ে বলল কিশোর। হেসে উঠল লোকটা। তোমাদের দেশে তোমরা হলে কি করতে যদি তোমাদের বন্দিকে কেউ ছিনিয়ে নিতে চাইতো? কিন্তু এই মানুষটাকে আটকে রাখার কোনো অধিকার আপনাদের নেই, স্টেফানোকে দেখিয়ে রাগ করে বলল রবিন। এটা তোমরা ভাবো, আমরা না। হেসে জবাব দিল লোকটা। শুরুতে ভেবেছিলাম ছোট মাছ ধরেছি, এখন বুঝতে পারছি দুজনেই তোমরা বড় মাছ। তবে প্রজাপতি জাল দিয়ে না ধরে ধরেছি লেসো দিয়ে, পালাতে আর পারবে না। নিজের রসিকতায় নিজেই হা হা করে হেসে উঠল সে। বেরিয়ে পড়ল নোংরা হলদেটে দাঁত। অন্য দুজনও যোগ দিল তার সঙ্গে। ল্যাসোর দড়ি টান টান করে ধরে রেখে নিজেদের মধ্যে আলোচনা শুরু করলো তিনজনে, নিচু স্বরে। কিছুই বুঝতে পারল না ছেলেরা। মনে হলো তর্ক করছে তিনজনে, কোনো একটা ব্যাপারে একমত হতে পারছে না। হাবভাবেই বোঝা যায় কিশোরদের সঙ্গে যে কথা বলেছে সেই দলপতি। অবশেষে একমত হলো তিনজনে। দলপতি বলল কিশোরদেরকে, আমরা ঠিক করলাম তোমাদেরকে কুড়েতেই রেখে যাব, আর বড় মাছটাকে নিয়ে যাব সাথে করে। বড় মাছকে বুঝতে অসুবিধে হলো না গোয়েন্দাদের। ছাড়া পাওয়ার চেষ্টা করলো আরেকবার। বুঝতে পারলো এই ফাঁস গলায় আটকালে কতটা কষ্ট পায় গরু। শক্ত করে হাত পা বাঁধা হলো কিশোর আর রবিনের। টেনে হিঁচড়ে এনে ওদেরকে কুঁড়ের মেঝেতে ফেলল লোকগুলো। কিছুক্ষণ আগে সিনিয়র স্টেফানো যেখানে পড়েছিলেন, দুজনের মুখে রুমাল গুঁজে দিয়ে আর্কিওলজিস্টকে নিয়ে চলে গেল। সাংঘাতিক অস্বস্তিকর অবস্থা। না পারছে নড়তে, না পারছে কথা বলতে। এমন বাধাই বেঁধেছে সামান্যতম ঢিল করা যাচ্ছে না। অনেক চেষ্টা করার পর হাল ছেড়ে দিল ওরা। না, হবে না, নিজে নিজে খুলতে পারবে না। একমাত্র ভরসা এখন মুসা। কোনো বোকামি করে সেও যদি ধরা পড়ে যায় তাহলে সব আশা শেষ। অপেক্ষা করতে লাগলো দুজনে। গড়িয়ে চলল সময়। 1 মিনিট, 2 মিনিট করতে করতে ঘন্টা পেরোলো, কিন্তু মুসার আসার আর কোনো নাম নেই। তবে কি সেও ধরা পড়ল? বাইরে বেলা শেষ হয়ে এলো। ছায়া ফেলতে আরম্ভ করেছে গোধূলি। ভয় পেয়ে গেল রবিন আর কিশোর। হলো কি মুসার? আরেকবার মুক্তির চেষ্টা শুরু করলো দুজনে। দর দর করে ঘামছে, কিন্তু দড়ির বাঁধনকে পরাজিত করতে পারল না। যেমন ছিল তেমনি রয়ে গেল ওগুলো। উপুর হয়ে মাটিতে মুখ গুঁজে হাঁপাতে লাগলো ওরা। হঠাৎ একটা ছায়া দেখা গেল দরজায়। ফিরে তাকালো কিশোর। মুসা! রবিনও দেখেছে। ঢিপ ঢিপ করছে বুকের ভেতর আনন্দে। পাশে এসে বসে পড়ল মুসা। এক টানে কিশোরের মুখের রুমাল খুলে দিল, তারপর রবিনের। এত দেরি করলে? রবিন বলল। আমরা তো ভাবলাম তোমাকেও ধরেছে, বলল কিশোর। দেখিনি কাউকে। ছুরি বের করে বাঁধনে পোঁচ দিল মুসা। ধরবে কি? দেরি করলে কেন? জিজ্ঞেস করলো রবিন। আমি কি জানি নাকি তোমরা ধরা পড়েছ? বসে থেকে থেকে বিরক্ত হয়ে গিয়েছিলাম। তোমরা বলে গেছো বিপদ দেখলে শীষ দেবে, আসো না দেখে উল্টো তোমাদেরকে বকাবকি শুরু করেছিলাম। রবিনের বাঁধন কাটা শেষ হয়ে গেল। উঠে বসলো সে। ডোলে ডোলে বাঁধনের জায়গাগুলো রক্ত চলাচল স্বাভাবিক করতে লাগলো। কিশোরের দড়িতে পোঁচ দিতে দিতে মুসা বলল, শেষে আর থাকতে না পেরে বেরিয়ে পড়লাম। তোমরা কি করছো দেখতে। জুতোর ছাপ আর ভিঁচড়ানোর দাগ চোখে পড়লো। অনুসরণ করে চলে এলাম কুড়িয়েটার কাছে। তা কি হয়েছিল বলতো? সমস্ত কথা তাকে জানালো কিশোর আর রবিন। তার মানে তীরে এসে দড়ি ডুবলো, মুসা বলল। ধরেও রাখতে পারলে না। আর কি পাওয়া যাবে সিনিয়র স্টেফানোকে? নিশ্চয়ই এমন কোনো জায়গায় লুকিয়ে ফেলবে যেখান থেকে খুঁজে বের করা খুবই কঠিন হবে। কারণ তোমরা দেখে ফেলেছ, মুক্তি পাবেই। সঙ্গে সঙ্গে গিয়ে বলবে পুলিশকে। এরকমই ভাববে ওরা। অনেক দূরে কোথাও নিয়ে যাবে সিনিয়র স্টেফানোকে, বুঝলে, যেখানে আমরা কিংবা পুলিশ কেউই খুঁজে পাবো না। আমারও সেরকমই মনে হচ্ছে।
চিন্তিত ভঙ্গিতে বলল কিশোর। মারাত্মক বিপদে পড়েছেন সিনিয়র স্টেফানো। টর্চার করে হোক, যেভাবেই হোক, তার মুখ থেকে কথা আদায়ের চেষ্টা করবে লোকগুলো। তারপর আর নাও ছাড়তে পারে, হয়তো খুন করে গুমই করে ফেলবে। হোটেলে ফিরে এলো তিন গোয়েন্দা। আসার পথেই থানায় নেমে পুলিশকে জানিয়ে এসেছে সব কথা। অপেক্ষা করছে ওরা। পুলিশ বলেছে কোনো খোঁজ পেলেই জানাবে। অনেক রাত হলো, কিন্তু ফোন আর আসে না। বসে বসে আলোচনা করছে তিনজনে। অনুমান করার চেষ্টা করছে কোথায় নিয়ে যাওয়া হতে পারে সিনিয়র স্টেফানোকে। কিছুই বুঝতে পারছে না। কোনো সূত্র ছাড়া বুঝবেই বা কিভাবে। ঘুমোতে যেতে তৈরি হলো তিনজনে। এই সময় এলো ফোন। রিসিভারটা কিশোরের দিকে বাড়িয়ে ধরে ম্যানেজার বলল, তোমাকে চাইছে। প্রায় থাবা দিয়ে রিসিভারটা কানে ঠেকালো কিশোর। হ্যালো। কিশোর, আমি। পুলিশ নয়। আমি পিন্টো আলভারো। ও, আপনি? কি খবর? তোমাদেরকে বলেছিলাম না খোঁজ খবর করব, করেছি। আমার পরিচিত সমস্ত জায়গায় ফোন করেছি, যেখানে যেখানে স্টেফানো যেতেন আমাকে নিয়ে, সব জায়গায়। এইমাত্র টেক্সকো থেকে হ্যানিবাল কার্নেস জানালো তাকে নাকি দেখেছে 3 জন লোকের সঙ্গে গাড়িতে। খাবার কিনতে থেমেছিল গাড়িটা। কার্নেসের মনে হয়েছে পুরনো কোনো ধ্বংসস্তূপ খুঁড়তে চলেছেন আর্কিওলজিস্ট, সেজন্যই লোক নিয়েছেন সাথে। কোন দিকে গেছে? দূর দূর করছে কিশোরের বুক। উত্তর পশ্চিমে, ঠিক কোথায় বলতে পারলো না, জিজ্ঞেস করতে পারেনি কার্নেস। এই হ্যানিবাল কার্নেসটি কে? টেক্সকোর একটা সুভিনিরের দোকানের মালিক, আর্টিস্ট কাম আর্কিওলজিস্ট, ডক্টর স্টেফানোর ছাত্র। ও, আর কিছু বলতে পারলো? গাড়িটা কি গাড়ি? লোকগুলো কেমন? গাড়িটা কালো রঙের সেডান। লোকগুলো মেক্সিকান, জেলে বলেই মনে হয়েছে কার্নেসের। নানা রকমের কাজ করে ওই অঞ্চলের জেলেরা। মাছ ধরে, গরু পোষে, ভালো টাকা পেলে শ্রমিকের কাজ করে, বিশেষ করে মাটি খোঁড়ার কাজ। অনেক টাকা দেয় তো আর্কিওলজিস্টরা। ডক্টর স্টেফানোর সঙ্গে যে দেখা হয়েছে সংক্ষেপে সে কথা জানালো কিশোর। শুনে খুবই চিন্তিত হলো আলভারো। বলল, পুলিশ খুঁজছে খুঁজুক, সে আরো খোঁজ নেবে। তাকে অনেক ধন্যবাদ জানিয়ে ফোন রেখে দিল কিশোর। 2 সহকারীকে নিয়ে ঘরে ফিরে এলো। ম্যাপ খুলে বসলো। ট্যাক্সকো বের করলো। উত্তর পশ্চিম দিকে আঙুল এগিয়ে নিয়ে যেতে যেতে হঠাৎ বলে উঠল, বুঝেছি, লেক ট্যাসকোয়ারোতে নিয়ে যাওয়া হয়েছে। কি করে বুঝলে? একই সঙ্গে জিজ্ঞেস করলো রবিন আর মুসা। ওটাই ওদের জন্য একমাত্র নিরাপদ জায়গা। এখানকার পুলিশ অত দূরে খুঁজতে যাবে না। তাছাড়া কয়েকটা সূত্র আছে আমাদের হাতে। রবিন, মনে আছে কথা বলার সময় খালি মাছ মাছ করছিল লোকগুলো? আলভারো বলল কার্নেসের নাকি জেলের মতো মনে হয়েছিল লোকগুলোকে। আর সবচেয়ে বড় সূত্রটা হলো প্রজাপতি জাল। বলেছে প্রজাপতি জাল দিয়ে না ধরে, ধরেছি লাসো দিয়ে। লেক প্যাজকুয়ার ওই একমাত্র জায়গা পৃথিবীতে যেখানে ওই জাল দিয়ে মাছ ধরা হয়। তার মানে লোকগুলো ওখানকারই অধিবাসী। কাউকে লুকানোর জন্য নিজেদের অঞ্চলকেই সবচেয়ে নিরাপদ মনে করবে ওরা। গেছেও সেদিকে, আর কোনো সন্দেহ নেই। টেবিলে চাপড় মারল কিশোর। ওই হ্রদেই সিনিয়র স্টেফানোকে নিয়ে গেছে ওরা। পুলিশকে জানানো দরকার, মুসা বলল। না, এটাই আমাদের শেষ সুযোগ। বিফল হতে চাই না। পুলিশ দেখলে হুঁশিয়ার হয়ে যেতে পারে বেটারা। জায়গায় জায়গায় ওদের চর থাকতে পারে। খবর পেলেই আবার সিনিয়র স্টেফানোকে সরিয়ে ফেলবে। ওরা এখনো জানে না আমরা আন্দাজ করে ফেলেছি। কাজটা আমাদেরকেই করতে হবে, গোপনে। তার মানে লেক প্যাজকুয়ারোতে যাচ্ছি আমরা? হ্যাঁ, কাল সকালে উঠেই। পরদিন সকালে নাস্তা সেরে বেরিয়ে পড়ল 3 গোয়েন্দা। ট্যাক্সকোতে পৌঁছল দুপুরবেলা। লাঞ্চের সময় হয়েছে। গাছে ছাওয়া বড় একটা চত্বর মতো জায়গায় গাড়ি রাখলো। মেক্সিকানরা এরকম জায়গাকে বলে জুক্যালো। চারপাশ ঘিরে রয়েছে পর্বত। বাড়িঘর রয়েছে ঢালের ওপর। অসংখ্য পাথরের রাস্তা উঠে গেছে এদিক ওদিক। চত্বরের একধারে সুন্দর একটা পাথরের গির্জা দেখা গেল, অনেক পুরনো। বাকি 3 ধারে রয়েছে চমৎকার সব দোকানপাট, হোটেল, রেস্টুরেন্ট।
হেঁটে একটা রেস্টুরেন্টের দিকে এগোলো তিন গোয়েন্দা। বেশিরভাগ দোকানেই দেখল রূপার তৈরি জিনিসপত্রের আধিক্য। ট্যাক্সকো রূপার জন্য বিখ্যাত। বিদ্যে ঝাড়লো চলমান জ্ঞানকোষ রবিন। অনেক রূপার খনি আছে এখানে, ফলে রূপার জিনিস বানানো কারিগরও আছে। একটা জানালার সামনে দাঁড়িয়ে গেল কিশোর, হাত তুলে দেখালো, দেখো কি সুন্দর। রূপার তৈরি একটা প্রমাণ সাইজের মানুষের মূর্তি। একজন ইন্ডিয়ান, হাতের একটা বটুয়া থেকে শস্যের বীজ ছিটানোর ভঙ্গি। হ্যানিবাল কার্নেসের খোঁজ করলে হয় না? মুসা বলল, হয়তো সিনিয়র স্টেফানোর ব্যাপারে আরো কিছু জানা যেতে পারে, ছাত্র ছিল যখন তার। ঠিক বলেছ, তুড়ি বাজালো কিশোর। দাঁড়াও, আগে খেয়ে নেই। খেয়ে দিয়ে বিল দেওয়ার সময় ম্যানেজারকে জিজ্ঞেস করলো কিশোর। কার্নেস? ম্যানেজার বলল, একটু আগেই তো দেখে এলাম, কয়েকজন ছাত্রকে নিয়ে ছবি আঁকছে। কয়েকটা দোকান পরেই তার দোকান, ডান পাশে ঘুরে সোজা চলে যাও। দোকানের সামনে বেড়া দেয়া একটা উঠান, সেখানে বসে ছবি আঁকছে কয়েকজন চিত্রকর। তাদের মধ্যে রয়েছে লাল দাড়িওয়ালা একজন লোক, উজ্জ্বল নীল স্ম্যাক পরনে, সেই কার্নেস। ছেলেরা তার পরিচয় জিজ্ঞেস করতেই মুখ তুলে হাসলো। হ্যাঁ, আমি হ্যানিবাল কার্নেস। আলভারো তোমাদের কথা বলেছে, আমেরিকা থেকে এসেছো সিনিয়র স্টেফানোর খোঁজে। চমৎকার জায়গা আমেরিকা, অনেকদিন থেকেছি। আঁকার অনেক দৃশ্য আছে ওখানে। অন্যদের সঙ্গে কার্নেসও বসে ছবি আঁকছে। ক্যানভাসে দেখা গেল একটা স্কেচ। ছোট একটা ছেলে একটা খচ্চরের গলার দড়ি ধরে টানছে। সেদিকে তাকিয়ে কিশোর জিজ্ঞেস করলো, কি ধরনের ছবি বেশি আঁকেন আপনি? সব ধরনেরই, তবে মানুষের প্রতিকৃতি আঁকতেই বেশি ভালো লাগে আমার। হাসলো সে। তোমরা যাকে খুঁজতে এসেছো সেই সিনিয়র স্টেফানোরও আমি ছবি এঁকেছি, দেখবে, এসো। তিন গোয়েন্দাকে দোকানের ভেতরে নিয়ে এলো কার্নেস। চলে এলো পেছনের একটা ঘরে, তার স্টুডিওতে। সুন্দর একটা লাইফ সাইজ ছবি দেয়ালে ঝুলিয়ে রেখেছে কার্নেস। নিখুঁত করে এঁকেছে তার ওস্তাদ এমিল দা স্টেফানোর ছবি। প্রশংসা করলো কিশোর। স্টেফানোর সম্পর্কে প্রশ্ন করতে লাগলো। অনেক তথ্য জানালো কার্নেস, যেগুলো তিন গোয়েন্দার কাছে নতুন। সিনিয়র স্টেফানো খুব ভালো লোক, কার্নেস বলল, শান্ত স্বভাবের, কারো সাত পাঁচে যান না, নিজের কাজ নিজেই থাকেন। অ্যাজটেক যোদ্ধার রক্ত বইছে শরীরে। বিশ্ববিদ্যালয়ের সহকর্মীরা তো তার নামই দিয়ে ফেলেছে অ্যাজটেক যোদ্ধা। শুনেছি, রবিন বলল, এক একজন আর্কিওলজিস্টের এক এক জিনিসের প্রতি শখ। যদিও প্রাচীন সব ধরনের জিনিস খুঁড়ে বের করতেই সমান আগ্রহী তারা। সিনিয়র স্টেফানোর শখটা কি বলতে পারেন? ঠিক এই প্রশ্নটাই করতে যাচ্ছিল কিশোর। চুপ হয়ে গেল, করে ফেলেছে রবিন। তুমি ঠিকই বলেছ, মাথা ঝাঁকালো কার্নেস। এক একজনের এক এক শখ। সিনিয়র স্টেফানোর ছিল পুরনো অস্ত্রের, বিশেষ করে অ্যাজটেকদের। অনেক অস্ত্র জোগাড় করেছেন তিনি, শত শত বছরের পুরনো। স্টেট মিউজিয়ামকে দিয়ে দিয়েছেন। এই তথ্যটা জেনে খুবই উত্তেজিত হলো তিন গোয়েন্দা। পুরনো অস্ত্র হাতে তার একটা ছবিও এঁকেছি আমি, কার্নেস জানালো। এসো এদিকে। আরেকটা ছবি দেখালো সে। শেষ হয়নি ছবিটা, বাকি আছে। 3 বছর আগে এঁকেছি এটা, শেষ করে ফেলতে পারতাম, করিনি। সিনিয়র স্টেফানো অনুরোধ করেছেন আরো 2 বছর যেন অন্তত অপেক্ষা করি। শেষ করে এটা স্টেট মিউজিয়ামে দিয়ে দেওয়ার ইচ্ছা আছে আমার। এতদিন অপেক্ষা করতে বলেছেন কেন? মুসার প্রশ্ন। কে জানি, বলতে পারবো না। নিশ্চয়ই কোনো কারণ আছে। অকারণ ফালতু কথা বলার মানুষ তিনি নন। আরো কাছে গিয়ে গভীর মনোযোগে ছবিটা দেখতে লাগলো কিশোর। ঝলমলে অ্যাজটেক পোশাক পরে রয়েছেন স্টেফানো, হাতে একটা বড় ছুরি। সোনা দিয়ে তৈরি বাঁটটায় পালকওয়ালা সাপের ছবি খোদাই করা রয়েছে, নীলকান্ত মণি বসানো। ভাবনা চলছে তার মাথায়। 3 বছর আগে আঁকা হয়েছে ছবিটা, আরো 2 বছর অপেক্ষা করার কথা, তার মানে 5 বছর। অ্যাজটেক যোদ্ধার সম্পত্তি ফেরত দেওয়ার একটা নির্দিষ্ট সময় চেয়েছিলেন মিস্টার রেডফোর্ড। স্টেফানো সময় চেয়েছেন কার্নেসের কাছে। দুটোর মাঝে কোনো সম্পর্ক আছে? সিনিয়র স্টেফানোর পাওয়া অস্ত্রগুলো কখনো দেখেছেন? আচমকা প্রশ্ন করলো কিশোর। না, তিনি সেসব কাউকে দেখাতেন না, জানাতেনই না। মিউজিয়ামে পাঠানোর পর সবাই জানতো। আগে প্রকাশ না করার কারণ বোধহয় চোর ডাকাতের ভয়। তবে একটা জিনিস আমি দেখে ফেলেছিলাম। কি? ছুরি,
ওই যে ছবিতে যেটা এঁকেছি। আর কোনো সন্দেহ রইল না কিশোরের। হুইলে অ্যাজটেক যোদ্ধা বলে কাকে বোঝাতে চেয়েছেন মিস্টার রেডফোর্ড এবং তার জিনিসটা কি? যোদ্ধা হলেন এমিল দ্য স্টেফানো, আর সম্পত্তি হলো ওই ছুরি। অনেক মূল্যবান তথ্য জানতে পেরেছে, আর কিছু জানার নেই। আরও কিছু ছবি দেখে বেরিয়ে এলো তিন গোয়েন্দা। ট্যাক্সকো থেকে বেরিয়ে সোজা রওনা হলো লেক প্যাসকুয়ারোর পথে। আগের রাতে আলভারোকে যা যা বলেছে ছেলেদেরকেও ঠিক একই কথা বলল কার্নেস। সিনিয়র স্টেফানোকে কখন কি অবস্থায় দেখা গেছে। বিকেলবেলা হ্রদের পাড়ে পৌঁছল ওরা। ছোট্ট একটা গ্রাম প্যাসকুয়ারো। একটা মাত্র সরু রাস্তার ধারে গড়ে উঠেছে ওখানকার যত সব বাণিজ্যিক ভবনগুলো। একটা হোটেল আছে, তাতে উঠল তিন গোয়েন্দা। গোসল টোসল সেরে বেরিয়ে পড়ল সিনিয়র স্টেফানোর খোঁজে। রাস্তার ধারের দোকানগুলোতে ঢুকে লোকেদের সঙ্গে কথা বলল। স্টেফানোর ছবি দেখিয়ে তাকে দেখেছে কিনা জিজ্ঞেস করলো। কেউ দেখেনি। নিরাশ হয়ে হোটেলে ফিরে এলো গোয়েন্দারা। সেদিন আর কিছু করার নেই। সকাল সকাল খেয়ে দিয়ে শুতে গেল। ভুল করলাম না তো? রবিনের প্রশ্ন। হয়তো এখানে আনাই হয়নি তাকে। প্রজাপতি জালের কথা কিছুতেই মন থেকে সরাতে পারছি না আমি, কিশোর বলল। কাল সকালে হ্রদের পাড়ে চলে যাব, জেলেদেরকে জিজ্ঞেস করব, দেখি কিছু বলতে পারে কিনা। এতে কাজ হলো। তিনজন লোক জানালো ছবির মানুষটাকে দেখেছে। যে তিনজনের সঙ্গে দেখেছে তাদেরকেও চেনে ওরা। খারাপ লোক, যাতে জেলে, কিন্তু মাছ ধরার চেয়ে অন্যায় কাজেই বেশি আগ্রহ ওদের। একটা লঞ্চে করে চলে গেছে জানিচিও দ্বীপের দিকে। তীরে দাঁড়িয়ে দেখা যায় দ্বীপটা। পাহাড়ও রয়েছে একটা ছোটখাটো। বিশাল এক মূর্তি গড়া হয়েছে পাহাড়ের মাথায়। একজন পাদ্রির, নাম মোরেলোস। 1810 সালে একটা বিদ্রোহী বাহিনীর নেতৃত্ব দিয়েছিলেন। ওখানে যাওয়ার জন্য বোট ভাড়া পাওয়া যাবে কিনা জানতে চাইল কিশোর। ছোট একটা বন্দর দেখিয়ে দেওয়া হলো তাকে। ওখান থেকে ছোটখাটো এক লঞ্চই ভাড়া করে ফেলল সে। দ্বীপে রওনা হলো। তিনজনই অবাক হয়ে দেখতে লাগলো জেলেদের মাছ ধরা। বিচিত্র জাল ঝপাং করে ফেলছে পানিতে, যেন ঝাঁপ দিয়ে পড়ছে দানবীয় প্রজাপতির ডানা। যখন টেনে তোলা হচ্ছে তখন লাফালাফি করছে সার্ডিন মাছের মতো এক ধরনের মাছ। প্রচুর ধরা পড়ছে। লঞ্চের সারেং ওদের জানালো সে যাতে জেলে, মাছ ধরে বিক্রি করে পয়সা জমিয়ে এই লঞ্চ কিনেছে। এত ছোট মাছ দিয়ে কি হয়? রবিন জানতে চাইল। খায়, শুকিয়ে শুটকি করে মেক্সিকো সিটিতে পাঠানো হয়। প্যাসকুয়ারো হ্রদের মাছের দারুণ চাহিদা, খুব স্বাদ, অনেক দামে বিকোয়। দ্বীপের কাছাকাছি চলে এসেছে বোট। পানির কিনারে সারি দিয়ে বাঁধা আস্ত গাছের কাণ্ড কুঁদে তৈরি এক ধরনের ডিঙি, অনেকটা বাংলাদেশের তালের নৌকোর মতো। ওগুলো জেলেদের সম্পত্তি। এই ডিঙিতে করেই মাছ ধরতে বেরোয় প্যাসকুয়ারোর জেলেরা। সৈকতে মানুষের অভাব নেই। জাল ছড়িয়ে দেয়া হয়েছে শুকানোর জন্যে। ছেঁড়া জায়গাগুলো মেরামতে ব্যস্ত মেয়েরা। তীরে ভিড়ল বোট। পাইলটকে অপেক্ষা করতে বলে নামলো তিন গোয়েন্দা। প্রথম যে মহিলাকে ছবিটা দেখালো কিশোর, সেই বলে দিতে পারল সিনিয়র স্টেফানোকে কোথায় নিয়ে যাওয়া হয়েছে। পাহাড়ের দিকে দেখিয়ে দিল সে। ঢাল বেয়ে উঠে গেছে একটা পাথরের তৈরি রাস্তা। দুপাশে বাড়িঘর, দোকানপাট। প্রতিটি বাড়ির সামনে খুঁটি পুঁতে তার উপর লম্বা করে সরু গাছের কাণ্ড ফেলে রাখা হয়েছে জাল ঝুলিয়ে রাখার জন্যে। আবার ছবিটা দেখালো কিশোর কয়েকজন লোককে। ওরাও পাহাড়ের দিকে নির্দেশ করল। মনে হয় চলার গতি বাড়িয়ে দিল রবিন। এবার আর বিফল হব না। দাঁড়াও, মাথা দিল কিশোর। পুলিশ দেখছি না এখানে, বিপদে পড়ে যেতে পারি এভাবে গেলে। ব্যাটাদের ল্যাসোর ক্ষমতা তো দেখেছি। জোয়ান দেখে 2-3 জন লোক নিয়ে যাওয়া দরকার। কাকে নেবে? মুসার প্রশ্ন। আশেপাশে তাকালো কিশোর। জাল নিয়ে কাজ করছে কয়েকজন জেলে। দুজনকে খুব পছন্দ হলো তার। জোয়ান, বলিষ্ঠ শরীর, ফুলে ফুলে উঠেছে হাতের পেশি। তাদেরকে গিয়ে সব কথা বুঝিয়ে বলল সে। অবাক হলো লোকগুলো। একজন বলল, আমাদের দ্বীপে কিডন্যাপার, শেষ পর্যন্ত শয়তানগুলো কিডন্যাপিং করলো, চলো আমি যাব। ওই লোকটার নাম হুগো। উঠে দাঁড়ালো আরেকজন। আমিও। তার নাম নিটো। পাহাড় বেয়ে উঠতে শুরু করলো দলটা। পথের পাশের প্রতিটি বাড়ি, দোকান খুঁজতে খুঁজতে চলল। পাহাড়ের ওপরে যেতে দেখা গেছে কিডন্যাপারদের, কিন্তু কোন বাড়িতে তা দেখেনি কেউ। অনেক ওপরে উঠে বাঁয়ে মোড় নিয়েছে পথটা।
কিশোর বলল, একসাথে না থেকে ভাগাভাগি হয়ে খোঁজা দরকার, তাতে অনেক তাড়াতাড়ি আর সহজ হবে। রাস্তার শেষ বাড়িটার দিকে এগিয়ে চলল সে। সমস্ত দরজা খোলা। না, এখানে থাকবে না, ভাবল সে। তবু না দেখে যাওয়া ঠিক হবে না। কয়েকটা দরজায় দাঁড়িয়ে ভেতরে উঁকি দিল কিশোর। আর মাত্র একটা দরজা, সেটার সামনে সবে এসে দাঁড়িয়েছে। হ্যাঁচকা টানে তাকে ভেতরে টেনে নিল কয়েকটা হাত। বাধা দেওয়ার সুযোগই পেল না, এমনকি সাহায্যের জন্য যে চিৎকার করবে তারও উপায় রাখল না। মুখে গুঁজে দেওয়া হলো ময়লা কাপড়, একটা জাল দিয়ে জড়িয়ে ফেলা হলো, ঠেলে ফেললো ঘরের কোণে। আরো কিছু জাল ফেলে চাপা দেওয়া হলো তাকে। এত সহজে ধরা পড়ে গেল বলে নিজের ওপরই রাগ হতে লাগলো কিশোরের। কয়েক মিনিট সবকিছু চুপচাপ রইল। তারপর একটা লোককে বলতে শুনল, তোমার জন্য কি করতে পারি? এই লোককে দেখেছেন? রবিনের কণ্ঠ। নিশ্চয়ই ছবি দেখিয়ে জিজ্ঞেস করছে। এক মুহূর্ত নীরবতা। তারপর লোকটা জবাব দিল, হ্যাঁ দেখেছি, 3 জন লোকের সঙ্গে গেছে হ্রদের দিকে, সাথে একটা ছেলেও ছিল, মনে হয় আমেরিকা থেকে এসেছে। থ্যাংক ইউ, যাই দেখি ওদিকে খুঁজি। নীরব হয়ে গেল আবার বাইরে। অসহায় হয়ে পড়ে থেকে কিশোর ভাবছে, সাহায্যের আশা শেষ, চলে গেছে রবিন। আবার ভাঙল নীরবতা। তবে এবার কথা বলল কিশোরকে যারা ধরেছে তাদের একজন। খুব চালাক মনে করেছিলে নিজেকে, কেমন বুঝলে মজাটা? অচেনা কণ্ঠস্বর। তোমাকে আর সিনার স্টেফানোকে ছাড়া হবে না কিছুতেই। তবে আজটেক ড্যাগারটা কোথায় আছে যদি বলো, তাহলে ছেড়ে দিতে পারি। জালের নিচে চাপা থেকে শ্বাস নিতেও যেন কষ্ট হচ্ছে কিশোরের। নড়াচড়ার চেষ্টা করতে গিয়ে লক্ষ্য করল আরেকজন মানুষ রয়েছে তার পাশে। নিশ্চয়ই সিনার স্টেফানো। এতক্ষণ বুঝতে পারেনি কেন যে তিনি আছেন। হয়তো তার মুখেও কাপড় গোজা বেঁধে রাখা হয়েছে, যাতে নড়তেও না পারেন, কথা বলতেও না পারেন। জেলে দুজনকে নিয়ে হ্রদের পাড়ে পৌঁছেছে ততক্ষণে রবিন আর মুসা। কিশোর এদিকেই এসেছে, দেখেছেন? যে মানুষটাকে খুঁজতে এসেছি তাকে নিয়ে সেই লোক 3 জনও এসেছে। বোট যেতে দেখেছেন নাকি? না, অবাক মনে হলো সারেংকে। দেখিনি তো। মুসার দিকে তাকালো রবিন, তারপর জেলে দুজনের দিকে। হুগো আর নিটো বলল, মিথ্যে কথা বলেছে লোকটা, নিশ্চয় আটকে ফেলেছে কিশোরকে। ওই কুঁড়েতেই রয়েছে এখনো, সরানোর সময় পায়নি। জলদি চলুন। ঘুরে প্রায় দৌড়াতে শুরু করলো সে। আগের পথ বেয়ে উঠতে লাগলো, পেছনে অন্য 3 জন। কুঁড়েটায় পৌঁছতে বেশিক্ষণ লাগলো না। তাদেরকে হুড়মুড় করে ঢুকতে দেখে অবাক হয়ে তাকালো ঘরের 2 জন লোক। কিশোর কোথায়? কঠিন গলায় জিজ্ঞেস করলো রবিন। মানে কি বলছো? বলল একজন। ততক্ষণে ঘরের আবছা অন্ধকার চোখে সয়ে এসেছে রবিন আর মুসার। লোকটাকে চিনে ফেলল। চেহারাটা ভালো মতো দেখতেই। এই সেই নকল পুলিশ অফিসার, গাড়িতে উঠে ওদেরকে যে কিডন্যাপ করে নিতে চেয়েছিল। জাল থেকে মুক্তি পাওয়ার জন্য মরিয়া হয়ে উঠল কিশোর। না পেরে দাপাতে শুরু করলো মেঝেতে, লাথি মারতে শুরু করলো। ওই তো, চেঁচিয়ে উঠল মুসা। ওই যে। দরজার দিকে দৌড় দিল 2 কিডন্যাপার। ঝট করে 1 পা বাড়িয়ে দিল মুসা। পায়ে লেগে আছাড় খেয়ে পড়ল একজন। আরেকজনকে আটকে ফেলল হুগো আর নিটো। রবিন জাল সরাতে শুরু করে দিয়েছে। টেনে টেনে তুলে ছুঁড়ে ফেলছে একপাশে। বেরিয়ে পড়ল 2 জন মানুষ, একজন কিশোর, আরেকজন সিনার স্টেফানো। মুক্ত করলো ওদেরকে। বিধ্বস্ত মনে হচ্ছে আর্কিওলজিস্টকে। বিড়বিড় করলেন, থ্যাংক ইউ। এত কাহিল হয়ে পড়েছেন তিনি, উঠে দাঁড়ানোরই শক্তি পাচ্ছেন না। তাকে প্রায় বয়ে আনতে হলো বাইরে। হয়েছে, ছেড়ে দাও। স্টেফানো বললেন, আমার আমার অসুবিধে হচ্ছে না। কাল রাতে তোমাদের কথা আর মিস্টার সাইমনের কথা আলোচনা করতে শুনেছি লোকগুলোকে। দারুণ গোয়েন্দা তোমরা, হাল তো ছাড়োইনি, পিছু নিয়ে ঠিক চলে এসেছো এখানে। ঠিকই বলেছেন, বলল হুগো। কয়েকটা ছেলে যেরকম সাহস দেখালো, এদের জন্যই শয়তানটাকে ধরতে পারলাম। বলে 2 অপরাধীর একজনের বুকে খোঁচা মারল। এটার বাড়ি আমাদের এলাকায়, শয়তানি করতে করতে শেষে কিডন্যাপার হতেও বাঁধলো না। রবিনের দিকে তাকালো। কি করব দুটোকে?
প্যাসকিউরে পুলিশের কাছে নিয়ে যাব, অনুরোধের সুরে বলল রবিন। আপনারা কি আমাদের সঙ্গে যেতে পারবেন? এই দুটোকে নিতে সুবিধে হতো। নিশ্চয়ই যাব, জবাব দিল নিটো। পিছমোড়া করে হাত বেঁধে টেনে নেওয়া হলো দুই বন্দীকে। হাঁ করে দৃশ্যটা দেখতে লাগলো গাঁয়ের লোক। লঞ্চে তোলা হলো দুজনকে। সারেংও অবাক হয়েছে, বলল, ধরতে পারলে তাহলে? হ্যাঁ পেরেছি। মুসা বলল। গাল ফুলিয়ে বসে রইল দুই বন্দী, কোনো কথারই জবাব দিল না। প্রশ্ন করা বাদ দিল ওদেরকে কিশোর। কিভাবে ধরা পড়েছেন গল্পটা বললেন সিনিয়র স্টেফানো। পর্বতের ওপর একটা ধ্বংসস্তূপ আছে, ওটাতে প্রাচীন নিদর্শন পাওয়া যাবে ভেবে খুঁড়তে গিয়েছিলেন। পুরনো একটা মন্দিরও আছে ওখানে। মন্দিরের ভেতর আমাকে আটক করলো ওরা, বললেন তিনি। ধরে নিয়ে গেল 20টায়, যেটাতে প্রথম আমাকে পেয়েছিলে তোমরা। অনেক প্রশ্ন করলো, জোর করতে লাগলো, বারবার জিজ্ঞেস করলো চুরিটার কথা, বলিনি। তারপর খেতে চলে গেল। এই সময় এলে তোমরা, তোমাদেরকেও বাঁধলো ওরা। ছুটলে কিভাবে? মুসা এসে খুলে দিয়েছে। মুসাকে দেখালো রবিন। আমাদের গোয়েন্দা সংস্থার 3য় সদস্য মুসা আমান। হেসে হাত বাড়িয়ে দিল মুসা। হাতটা ধরে জোরে ঝাঁকিয়ে দিলেন আর্কিওলজিস্ট। পরের ঘটনা বলতে লাগলেন। টেনে হিঁচড়ে তাকে একটা গাড়িতে নিয়ে গিয়ে তুলল কিডন্যাপাররা। তারপর নিয়ে এলো প্যাচকুয়ারোতে। এই লোকটা, নকল পুলিশ অফিসারকে দেখালেন তিনি। আমাকে অনেক হুমকি দিয়েছে, প্রশ্নের জবাব না দিলে নাকি টর্চার করে মেরে ফেলবে। কিছুতেই মুখ খুলিনি আমি। তীব্র ঘৃণা ফুটল লোকটার চোখে। থুহ করে থুতু ফেললো আর্কিওলজিস্টের পায়ের কাছে। দাঁতে দাঁত চেপে বলল, ভেবো না পার পেয়ে গেছো। আমার দলের লোকেরা এখনো মুক্ত রয়েছে, কিছু একটা করবেই ওরা। আর করবে কোঁচু। বুড়ো আঙ্গুল দেখালো কিশোর। তোমাদেরকে পাবে তো ঠিক কথা বের করে নেবে পুলিশ। ঘাড় ধরে টেনে আনবে তোমাদের দোস্তদের, শয়তানি করা বের করে দেবে। প্যাচকুয়ারোতে পৌঁছে সোজা থানায় চলে এলো ওরা। সঙ্গে সঙ্গে হাজতে ঢোকানো হলো দুই আসামিকে। হুগো আর নিটো কিশোরদেরকে বলল ওরা দ্বীপে ফিরে যেতে চায়। তাদের কাজের জন্য অনেক ধন্যবাদ দিল কিশোর। পারিশ্রমিক দিতে চাইলো। মাথা নাড়ল হুগো। কি যে বলো, জীবনে এই প্রথম আসামি ধরার সুযোগ পেয়েছি। সমাজের একটা উপকার করলাম, এ তো আমার ভাগ্য। তোমাদের মতো সাহসী ছেলে যদি কিছু আমাদের এখানেও থাকতো, অনেক ভালো হতো। ধন্যবাদ বিনিময় চলল কিছুক্ষণ। তারপর চলে গেল জেলে দুজন। 3 গোয়েন্দা আর সিনিয়র স্টেফানোর মুখে ঘটনার বৃত্তান্ত শুনলেন থানার ইনচার্জ। মেক্সিকো সিটি আর অক্সাকায় লোক দুটোকে খুঁজছে পুলিশ, একথা শুনে টেলিফোন করলেন দুটো শহরের পুলিশকে। তারপর রিসিভার নামিয়ে রেখে ফিরে এলেন হাসি মুখে। তোমাদের জন্য একটা সুখবর আছে, বললেন তিনি। দলের নেতা হুবার্ট রিগোকে অ্যারেস্ট করা হয়েছে মেক্সিকো সিটিতে। হুবার্ট রিগো, তিক্ত কণ্ঠে বললেন স্টেফানো। এতক্ষণে বুঝতে পারলাম ওরা এত কিছু জানলো কার কাছে। আমার কথা, ছুরিটার কথা। লোকটা আমার গাইড ছিল, বহু বছর সঙ্গে থেকেছে। আরো খবর আছে, অফিসার জানালেন। 3 গোয়েন্দার দিকে ফিরে বললেন, মিস্টার সাইমনের পাইলটকে যে কিডন্যাপ করেছিল তাকেও ধরা হয়েছে। ওর দলের লোকেরাই আমেরিকান সেজে ছদ্মনামে ফোন করেছিল পুলিশ আর পেপারকে। সিনিয়র স্টেফানোর মৃত্যুর মিথ্যে সংবাদ দিয়েছিল। যাক, স্বস্তির নিঃশ্বাস ফেলল কিশোর। তবে আরো দুজন বাকি রয়ে গেছে। 3 ব্যাকওয়ারোর একজন ধরা পড়েছে। হাজতের দিকে দেখালো সে। বাকি রয়েছে। ধরবো, যাবে কোথায়? অফিসারের কাছে শুনল ওরা পুলিশের কাছে সব স্বীকার করেছে হুবার্ট রিগো। এক কোটিপতি নাকি তাকে লোভ দেখিয়েছিল, ছুরিটা বের করে দিতে পারলে অনেক টাকা দেবে। চুরি করে কিংবা অন্যভাবেও আরও প্রাচীন জিনিস জোগাড় করে ওই লোককে দিয়েছে রিগো। অ্যাজটেকদের জিনিস সংগ্রহের নেশা কোটিপতি লোকটার। সিনিয়র স্টেফানোকে নিয়ে থানা থেকে বেরোলো 3 গোয়েন্দা। ফিরে এলো হোটেলে। প্রথমে গোসল সেরে নিল সবাই, খাওয়া শেষ করলো। তারপর বিশ্রাম নিতে এলো। বিছানায় শুয়ে পড়লেন আর্কিওলজিস্ট। কেন তাকে খুঁজতে এসেছে এতক্ষণে জানানোর সুযোগ পেল ছেলেরা। সংক্ষেপে সব জানানো হলো তাকে। মন দিয়ে শুনলেন স্টেফানো।
ছেলেরা তাদের কথা শেষ করলে বললেন, এবার তাহলে আমার গল্প শোনো। মাস 2 আগে একদিনের কথা। বিরক্ত করে তুলেছিল আমাকে রিগো। তাকে বরখাস্ত করলাম। হোটেলের ঘরে বসে ফোনে আলাপ করছি রেডফোর্ডের সঙ্গে। হঠাৎ দেখি জানালা দিয়ে আড়ি পেতে আমার কথা শুনছে রিগো। আমার মনে হয় সেই দিনই ছুরিটার কথা শুনে ফেলেছিল সে। চুরি করার মতলবে এঁটেছিল। প্রায় 1000 বছরের পুরনো জিনিস ওটা, অনেক টাকার জিনিস। দম নেয়ার জন্য তিনি থামলে কিশোর বলল, আপনি মিস্টার রেডফোর্ডকে ধার দিয়েছিলেন ছুরিটা? আপনারা দুজন আর রিগো বাদে কি আর কেউ জানতো না এটা? মনে হয় না, জানার কোনো উপায় ছিল না। পাবার পর আর কাউকে বলিনি আমি। মুসা জিজ্ঞেস করলো, ছুরিটা দেখতে কেমন? খুব সুন্দর, আগ্নেয় শিলায় তৈরি ফলাটা। এখনো অনেক ধার। সোনার তৈরি বাঁট, তাতে ডানাওয়ালা সাপের ছবি খোদাই করা, নীলকান্ত মণি আর চুনি পাথর খচিত। 3 বছর আগে পুরনো অস্ত্র জোগাড় করতে এদেশে এসেছিল রেডফোর্ড। আমার সংগ্রহশালা দেখলো, অনুরোধ করতে লাগলো ছুরিটা দেবার জন্যে। বিক্রি করতে রাজি হলাম না আমি। বললাম জিনিসটা আমার দেশের সম্পত্তি, স্টেট মিউজিয়ামে দিয়ে দেব। অবশেষে অনেক চাপাচাপি করে আমাকে রাজি করালো কিছুদিনের জন্য ধার দিতে। আমি তাকে বিশ্বাস করতাম। 5 বছরের জন্য ছুরিটা তার সংগ্রহে রাখতে চেয়েছিল। দিয়ে দিলাম। ছুরিটা কোথায় লুকিয়ে রেখেছেন মিস্টার রেডফোর্ড? কিশোর জিজ্ঞেস করলো, জানেন আপনি? না, বলেনি। আমিও শোনার দরকার মনে করিনি। বের করতে পারেনি এখনো কেউ। মনে হয় না। মুখ কালো করে ফেলেন স্টেফানো। দেয়াই উচিত হয়নি, বের করতে না পারলে। কিন্তু কি করব, এমন চাপাচাপি শুরু করলো। ভাববেন না, কিশোর বলল। অন্য কারো হাতে চলে না গিয়ে থাকলে ঠিকই বের করে ফেলবো। হ্যাঁ, হেসে বলল রবিন, লুকোনো জিনিস বের করতে ওস্তাদ আমাদের কিশোর পাশা। ধরে নিতে পারেন পেয়ে গেছেন। আচ্ছা, আরেকটা কথা, এসবের মধ্যে পিন্টু আলভারো এলো কিভাবে? উইলে তার নামও রয়েছে। এক মুহূর্ত ভাবলেন আর্কিওলজিস্ট। বললেন, জিনিসটার কথা গোপন রেখে একজন সাক্ষী রাখতে চেয়েছিলাম। আমার আর রেডফোর্ডের মাঝে যে একটা চুক্তি হয়েছে, এ কথাটাই শুধু জানবে তৃতীয় লোকটি। কি জিনিসের ব্যাপারে তা জানানো হবে না। রেডফোর্ডের কিছু হলে আমাকে চিনিয়ে দেওয়ার জন্যও একজনকে দরকার। আলভারোকে সেই তৃতীয় লোক হিসাবে বেছে নিলাম দুজনেই। রেডফোর্ড মারা গেছে শুনে সত্যি খুব কষ্ট লাগছে। দীর্ঘশ্বাস ফেললেন স্টেফানো। আমার সঙ্গে বেইমানি করেনি, গোপন রেখেছে ছুরির কথা। তোমাদের সঙ্গে রকি বিচে যাব আমি ছুরিটা আনার জন্যে। ওটা খোঁজার ব্যাপারেও তোমাদেরকে সাহায্য করতে পারবো। খুব ভালো হয় তাহলে, কিশোর বলল। মিস্টার রেডফোর্ডের বাড়িতে ছবির যেসব স্লাইড পেয়েছে ওরা জানালো সিনিয়র স্টেফানোকে। একটা ছবি তোলা হয়েছে একটা বাগানে। বুঝতে পেরেছি। মেক্সিকো সিটির বাইরে একটা কটেজ ভাড়া নিয়েছিল রেডফোর্ড, ওখানে তোলা হয়েছে। আরেকটাতে অ্যাজটেক যোদ্ধার পোশাকে দেখা গেছে আপনাকে, হেসে বলল মুসা। স্টেফানো হাসলেন। পিরামিড অফ দি সানের কাছে ইন্ডিয়ানদের একটা অনুষ্ঠান হচ্ছিল সেদিন, আমিও যোগ দিয়েছিলাম তাতে। ইউনিভার্সিটির কয়েকজন প্রফেসর ধরলেন আমার ছবি তুলবেন। তোলা হলো, রেডফোর্ডও তুলেছিল। অনেক পুরনো একটা পোশাক পরেছিলাম সেদিন। মিস্টার সাইমনকে ফোন করা হলো। সব শুনে খুব খুশি হলেন তিনি। সিনিয়র স্টেফানো 3 গোয়েন্দার সঙ্গে আছেন শুনে আরো খুশি হলেন। বললেন, প্লেন পাঠানোর ব্যবস্থা করবেন। পরদিন মেক্সিকো সিটিতে পৌঁছল ওরা। প্লেন অপেক্ষা করছে। তাকে যে কিডন্যাপ করেছিল সেই লোকটা হাজতে শুনে ল্যারি কঙ্কলিনও খুশি হলো।
রকি বিচে পৌঁছার পরদিন সকালে দল বেঁধে মিস্টার রেডফোর্ডের বাড়িতে গেল সবাই। 3 গোয়েন্দা, মিস্টার সাইমন, উকিল মিস্টার নিকোলাস ফাউলার এবং সিনিয়র এমিল ডে স্টেফানো। গাছের গায়ে যে তীর চিহ্নগুলো রয়েছে সেগুলো দেখার জন্য অস্থির হয়ে উঠেছে কিশোর। ও হ্যাঁ, রকি বিচে আসার পর সাইমন জানিয়েছেন গাছটাতে আরো কতগুলো তীর আঁকা হয়েছে। এত সূক্ষ্মভাবে খুব ভালো করে না দেখলে চোখে পড়ে না। অনেকক্ষণ ধরে ওগুলোকে দেখল কিশোর। ঘন ঘন চিমটি কাটল নিচের ঠোঁটে। তারপর সাইমনকে বলল, একটা ব্যাপার লক্ষ্য করেছেন? তীরগুলো সব একই দিকে নির্দেশ করেছে, আর মাথাগুলো নিচের দিকে ঝোঁকানো। কোন জায়গায় খুঁজতে হবে তাই বোঝাতে চাইছে না, আর অ্যাজটেক যোদ্ধার ছবিটা দিয়ে বোঝাতে চেয়েছে ওই দিকে রয়েছে জিনিসটা। হ্যাঁ, ইঙ্গিতটা পরিষ্কার, সাইমন বললেন। তীরের মাথা নিচের দিকে ঝোঁকানো, তার মানে মাটির নিচে খুঁজতে বলেছে। খোঁজা তো আর বাদ রাখিনি। মাটির নিচে বলতে মাটিতে পুঁতে না রেখে মাটির তলার ঘরও তো হতে পারে, সেলার, ওই দিকেই তো। দীর্ঘ একটা নীরব মুহূর্ত কিশোরের মুখের দিকে তাকিয়ে রইলেন ডিটেকটিভ। তারপর ঝট করে দৃষ্টি ফেরালেন তীরের মাথা যেদিকে রয়েছে সেদিকে। হাঁটতে শুরু করলেন। তার পিছু নিল 3 গোয়েন্দা। সেলারে এসে ঢুকলো ওরা। শুরু হলো খোঁজা। তন্ন তন্ন করে খুঁজেও পাওয়া গেল না ছুরিটা। চারপাশে তাকাতে লাগলো কিশোর। কোথায় হতে পারে? সেলারের কথাই বোঝানো হয়েছে, কোনো সন্দেহ নেই তার। একধারে একটা পাইপ রয়েছে, নেমে এসেছে ওপর থেকে। ফুটখানেক নেমে বেরিয়ে গেছে দেয়াল ফুঁড়ে। সেটার দিকে পুরো 1 মিনিট স্থির দৃষ্টিতে তাকিয়ে রইল সে। নিচের ঠোঁটে চিমটি কাটল। তারপর আনমনেই বলল, এটা এখানে কেন? এ পাইপের কি দরকার? এটার তো কোনো কাজ নেই। বুঝেছি, তুড়ি বাজালো সে। সাইমনের দিকে তাকিয়ে বলল, আসুন আমার সঙ্গে। বাইরে বেরোলো কিশোর। পাইপটা যেদিক দিয়ে বেরিয়েছে সেখানকার মাটি খুঁড়তে শুরু করলো। বেরিয়ে পড়লো পাইপটা। মাটির নিচ দিয়ে চলে গেছে পূব দিকে। রবিন আর মুসাকেও হাত লাগাতে অনুরোধ করলো সে। খুঁড়তে খুঁড়তে এগিয়ে চলল। 10 ফুট দূরে একটা ঝোপের ভেতর গিয়ে শেষ হয়েছে পাইপ। কংক্রিটের গাঁথনি দিয়ে একটা ছোট বক্স মতো তৈরি করা হয়েছে পাইপের মাথার কাছে। বক্সের ওপর গোল একটা লোহার ঢাকনা। ঢাকনার মাথায় আংটা। পানি নিষ্কাশনের পাইপের মাথায় যেমন জয়েন্ট বক্স তৈরি করা হয় সেরকম। কেউ দেখে কিছু সন্দেহ করতে পারবে না। আংটাটা ধরে টান দিতেই উঠে এলো ঢাকনাটা। ভেতরে হাত ঢুকিয়ে দিল কিশোর। পানি নেই, খটখটে শুকনো। আসলে পানি যাওয়ার জন্য বসানো হয়নি পাইপটা। বের করে আনলো সুন্দর করে অয়েল পেপারে মোড়া একটা প্যাকেট। না খুলেই বলে দেয়া যায় ভিতরে কি রয়েছে। নীরবে সেটা সিনিয়র স্টেফানোর হাতে তুলে দিল সে। কাঁপা হাতে প্যাকেটটা খুলতে লাগলেন আর্কিওলজিস্ট। সবাই তাকে ঘিরে এসেছে। আগ্রহে উত্তেজনায় চকচক করছে সকলেরই চোখ। বেরিয়ে পড়ল অ্যাজটেক যোদ্ধার সম্পত্তি। ছবিতে যেরকম দেখেছে গোয়েন্দারা সেরকমই, তবে অনেক বেশি সুন্দর। আলো পড়লেই ঝিক করে উঠছে নীলকান্তমণি আর রুবি পাথরগুলো। সুন্দর, প্রায় ফিসফিসিয়ে বললেন ফাউলার। চোরেরা যে পিছু লেগেছিল এ কারণে। সিনিয়র স্টেফানো, অনেক দাম এটার, তাই না? হাসি ফুটেছে আর্কিওলজিস্টের মুখে। অনেক। অ্যান্টিক মূল্য। মাটি খুঁড়ে একবার বের করেছিলাম আমি, আরেকবার বের করলো এই ছেলেগুলো। সত্যি এরা জিনিয়াস। আমি ওদের কাছে কৃতজ্ঞ। কৃতজ্ঞ শুধু আপনি নয় সিনিয়র, উকিল বললেন। আরো অনেকেই হবে। মিস্টার রেডফোর্ডের উইলে যাদের যাদের নাম লেখা রয়েছে তারা সবাই। কারণ এখন আর সম্পত্তি ভাগাভাগি করে নিতে কোনো অসুবিধে হবে না ওদের। এরই সাথে শেষ হচ্ছে প্রাচীন মূর্তি। নতুন নতুন আরো অনেক গল্প শুনতে সাথে থাকুন গল্প বাই ঘাসফড়িং এর। ধন্যবাদ।